বললাম তো, গামা ধরে নাও আগে আর পরে একই ছিল, যাতে করে তুমি ভাববে যে কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্টটা কনস্ট্যান্ট থাকছে। মানে আমি ওখানে লিখেই দিয়েছিলাম যে মোস্ট অফ দ্য কেসে আগে এবং পরে ওই যেটা মিন আয়নিক অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট একই আছে তুমি ধরে নেবে। দেখো আমি করে দিচ্ছি, দেখো। তোমাকে সলিবিলিটি অফ পিবিআই টু বের করতে বলেছে, তাই তো? যেখানে কেআইটা বলেছে 0.1 মোলার, আর এ দেওয়া আছে সলিবিলিটি প্রোডাক্ট কত, 7.1 ইন্টু 10⁻⁹। দেখো তোমার এই যে সলিবিলিটি প্রোডাক্ট, সলিবিলিটি প্রোডাক্ট এখানে কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্ট। কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্ট যদি এলএস তুমি বলো। আচ্ছা, একটা কিন্তু বলে নি, এখানে পিবিআই টুর কথা বলা হয়েছে তো। তাহলে পিবিআই টু যখন ডিসোসিয়েট করবে, পিবি টু প্লাস তৈরি করবে, প্লাস টু আই মাইনাস তৈরি করবে এইটা। তাহলে এটা তোমার লিখতে হবে পিবি টু প্লাসের কনসেন্ট্রেশন আর আই মাইনাস কনসেন্ট্রেশন তার স্কোয়ার, আর এই পুরো জিনিসটা ইউনিটলেস করে করার জন্য এটাকে সি জিরো তার কিউব দিয়ে তুমি ভাগ করে দেবে, যেখানে সি জিরোটা হচ্ছে 1 মোল পার লিটার। এটা আচ্ছা, এবারে দেখো তোমার পিবিআই টু তার যদি নতুন অবস্থায় সলিবিলিটিটা এস প্রাইম হয়। আর আরেকটা জিনিস বলে নিই, এখানে কে আইটা কিন্তু সে ডিসোসিয়েট করে কে প্লাস প্লাস আই মাইনাস তৈরি করছে। আর এবারে তার মানে যেটা দাঁড়াচ্ছে যে তোমার সলিউশনে যে আই মাইনাসের কনসেন্ট্রেশন যেটা, সেটা কিন্তু কে আই এর কনসেন্ট্রেশন যেটা সেইটাই। আর কে আই কনসেন্ট্রেশন বলতে 0.1 নর্মাল, তার মানে এইখানে হচ্ছে এর কনসেন্ট্রেশন 0.1 নর্মাল, এর কনসেন্ট্রেশন 0.1 নর্মাল এইটা। আর যদি পিবিআই টু সলিবিলিটি নতুন অবস্থা এস হয়, তাহলে এইটা যদি এস হয় তাহলে এর কনসেন্ট্রেশন হবে 2s। তাহলে তুমি দেখো এখানে পিবি টু প্লাস এর কনসেন্ট্রেশন তোমার এস ধরে নাও, আর আই মাইনাস এর কনসেন্ট্রেশনটা হচ্ছে এইখান থেকে তোমার 2s পেলে, আর এইখান থেকে পেলে 0.1, এটা স্কোয়ার হলো বাই তোমার সি জিরো কিউব হলো এইটা। এখানে সি জিরো 1 মোল পার লিটার এটা। আচ্ছা, এবারে এই কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্ট তার ভ্যালু তোমায় বলে দিয়েছে। এটা কত বলে দিয়েছে না, 7.1 ইন্টু 10⁻⁹ এইটা। দেখো তাহলে তোমার যেটা হচ্ছে যে এই হচ্ছে তোমার ইকুয়েশন, সেখান থেকে এস এর ভ্যালু জাস্ট আমাকে বের করতে হবে। আচ্ছা, এবারে এইটাকে করার জন্য তুমি যেটা করবে যে এইটাকে তুমি অ্যাপ্রক্সিমেটলি লিখতে পারো যে যেহেতু সলিবিলিটিটা মাঝ লেস দেন 0.1 হয়, দেখো না এই সলিবিলিটি প্রোডাক্ট যদি 10⁻⁹ এর রেঞ্জের হয়, তাহলে সলিবিলিটি অনেক অনেক ছোট হবে। সেখানে এই ইকুয়েশনে তুমি 2s থেকে যা সিম্পলি বাদ দিতে পারো। বাদ দিলে এটা পড়ে থাকবে হচ্ছে এস ইন্টু 0.1 তার স্কোয়ার বাই সি জিরো কিউব। তাহলে সেখান থেকে এসটা তুমি বের করে ফেলবে কি 7.1 ইন্টু 10⁻⁹ বাই 0.1 তার স্কোয়ার ইন্টু সি জিরো তার কিউব এটা। আর এখানে 0.1টা তোমার উইথ ইউনিট বসানো উচিত ছিল আর কি। হ্যাঁ, যাকে তার মানে যেটা দাঁড়াবে যে এর কনসেন্ট্রেশনটা মোল পার লিটার তার স্কোয়ার আছে, এটা একটা মোল পার লিটার, তাহলে কনসেন্ট্রেশন এটা হচ্ছে মোল পার লিটারে থেকে যাবে এইটা। আর এসটা তাহলে এখান থেকে তোমার বেরিয়ে যাচ্ছে কত, 7.1 ইন্টু এটা 10⁻⁻2, তোমার 10 টু দি পাওয়ার তোমার হয়ে যাচ্ছে এটা, এইটা তো এখানে ভাগ হয়ে গেল, এসটা এখানে ভাগ হয়ে যাচ্ছে 7.9, আর এখানে তোমার নিচে থেকে যাচ্ছে হচ্ছে একটা, দাঁড়া এক সেকেন্ড কি করলাম, 10⁻⁻2, তাহলে 10⁻⁻7 হয়ে গেল, 10⁻⁻7 হবে। এটা তো 10⁻⁻2,
আর 10⁻9 তাহলে কেটে গিয়ে 10⁻7 হবে, তাহলে 7.1 ইন্টু 10⁻7 মোল পার লিটার, দিস ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, কিভাবে করলাম বোঝা গেল? এটা ঠিক আছে। আর কিছু? আর কিছু আছে বলো। ঠিক আছে তো? স্যার বলছি যে আপনি সেই এক্সপেরিমেন্টাল একটা গ্রাফ এঁকেছিলেন লগ 10 বেস মিউ প্লাস মাইনাস যেটা ছিল হ্যাঁ। আর আর ভার্সেস রুট আই, হুম। ওটা স্যার এক্সপেরিমেন্টাল আর যেটা এমনি ফর্মুলা বেস ছিল ওটা দুটো আলাদা হলো কেন? কারণ না ওই যেটা হলো যে এক্সপেরিমেন্টাল ছবিটা হচ্ছে ইন অল কনসেন্ট্রেশন, তাই তো? লো কনসেন্ট্রেশন হাই কনসেন্ট্রেশন সর্বত্রই ওই ছবিটা আমি এঁকেছি আর কি। এবারে বলেছিলাম কি ডিবাইহিউকাল লিমিটিং লটা হচ্ছে ভ্যালিড শুধুমাত্র হচ্ছে সলিউশনটা যখন সাফিসিয়েন্টলি ডাইলিউট। ওই জন্য দেখো যখন কনসেন্ট্রেশনটা খুব কম, কনসেন্ট্রেশন কম মানেই হচ্ছে আয়নিক স্ট্রেনটা কম, তখন দুটো ছবি কোয়েনসাইড করেছে। কিন্তু যখনই তুমি জাস্ট কনসেন্ট্রেশন বেশিতে চলে গেলে, অর্থাৎ আয়নিক স্ট্রেনটা তুমি বেশি চলে গেলে, তখন তুমি থিওরিটিক্যাল ভ্যালু আর এক্সপেরিমেন্টাল ভ্যালু আলাদা হয়ে গেল। কারণ আসলে একটা স্ট্রং ইলেকট্রোলাইটিক সলিউশনে ওই জিনিসটাকে এক্সপ্লেন করার জন্য ডিবাইহিউকাল লিমিটিং লটাই যথেষ্ট নয়। ডিবাইহিউকাল লিমিটিং ল এর পরে আরো বেটার থিওরি আছে যাকে বলে এক্সটেন্ডেড ডিবাইহিউকাল থিওরি। তার থেকে আরো বেটার থিওরি আছে যাকে বলে ডিবাইহিউকাল অনসেগার থিওরি। এবার সেই থিওরি গুলো আস্তে 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 আরো কমপ্লিকেটেড হয়ে যায়। যেমন সিম্পলেস্ট থিওরি যেটা সেটা ডিবাইহিউকাল লিমিটিং ল, যেটা শুধুমাত্র ডাইলিউট সলিউশনের জন্যই সত্যি। হ্যাঁ, তখন হচ্ছে তুমি ওই যেটা বললাম যে ডাইলিউট সলিউশনের জন্য এক্সপেরিমেন্টাল ভ্যালু এবং ডিউলং ডিবাইহিউকাল লিমিটিং ল থেকে প্রেডিক্টেড ভ্যালু এই দুটো তোমার কোয়েনসাইড করবে। কিন্তু হাই কনসেন্ট্রেশনে ডিবাইহিউকাল লিমিটিং ল থেকে প্রেডিক্টেড ভ্যালু সেটা এক্সপেরিমেন্টালের সঙ্গে মিলবে না। ঠিক আছে? হুম? ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে? হুম। আর ঠিক আছে তো? আর কারো কিছু ডাউটস আছে? হ্যাঁ বলো। বলছি হ্যাঁ। নাই তো? ঋতব্য, তুই কি কিচ্ছু পড়ছিস না? না স্যার, আমি তো হয়ে গেছে, পাঠিয়েছি তো। পাঠিয়েছিস? হ্যাঁ। আর যায়নি? হ্যাঁ এসছে নিশ্চয়ই, আমি দেখিনি। এসছে। আচ্ছা ঠিক আছে। হুম হুম। না মানে তুই তো মানে পড়ছিস বা বুঝছিস তো নাকি? হ্যাঁ হ্যাঁ হচ্ছে তো ঠিকঠাক করে, না হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, হচ্ছে হচ্ছে। মানে লেখাপড়া কি মানে ভাল লাগছে না, একদম ভাল লাগছে না? না না না, সেরকম না। তাহলে না মানে সেরকম নয় মানে কি, মানে সেরকমই ব্যাপার কিন্তু আমাকে বলতে পারছিস না আমি তোর আত্মীয় বলে নাকি? না 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 না। না, কোনো উপকার হচ্ছে না না করে? হুম। ঋতব্য, হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলছি ক্লাসগুলো হ্যাঁ করে কোনো উপকার হচ্ছে না তাই তো? হ্যাঁ, হচ্ছে তো। ওই তোর তো কথা শুনে কিছু বোঝা যাচ্ছে না সেটা। কিরকম উপকার হচ্ছে শুনি একটু। মানে আমাদের বইতে এই আয়নিক ইকুইলিব্রিয়ামের যে অঙ্কগুলো আছে, বলতে গেলে বেশি অঙ্ক নেই খুব, হুম একদমই। হুম তো এই আয়নিক ইকুইলিব্রিয়ামের এই যে আগের দিন যে ডিবাই-হুকের লিমিটিং ল এগুলো দেখলাম যেগুলো, ওগুলো থেকে আমার মানে ধারণা করতে সুবিধা হচ্ছে যে আয়নিক ইকুইলিব্রিয়ামের অঙ্কগুলো কিভাবে সহজে করা যায়, বা ওই আয়নিক যে কোশ্চেনটার ওইটার প্রয়োগ কিভাবে করা যেতে পারে অঙ্কের ক্ষেত্রে। মানে বিক্রিয়াটা যদি কোন দিকে হচ্ছে না বলা থাকে সেটা কিভাবে বুঝতে পারবো ক্যালকুলেশন করে, এই সবগুলো বুঝতে ভালো লাগছে। হুম। তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম, করো করো করো। দেখা যাক, করো। আমি হয়তো মানে বললাম না মানে হয়তো টোটাল সিলেবাস আমি শেষ করতে পারবো না, কিন্তু আমি ওই ফিজিক্স কেমিস্ট্রি কমন চ্যাপ্টার এবং টোটাল ফিজিক্যাল এবং ইনঅর্গানিকের যে পার্ট আছে আমি অনেকটাই করে দেওয়ার চেষ্টা করবো আর কি, সব মিলে।
হ্যাঁ? তাতে তুমি মানে একটুখানি কি বলবো? মানে দখলে আনতে পারলে সেই জায়গা থেকে অন্তত যে ধরনের কোয়েশ্চেনস হবে সেগুলো মানে সব কোয়েশ্চেন গুলো উত্তর করতে পারবে আশা করা যায় আরকি। হ্যাঁ? এবার সেই জন্য বলছি একটুখানি সিরিয়াসলি একটুখানি করো। হ্যাঁ? কনসেপচুয়াল ভুল-টুল গুলো শুধরে যাবে, ভালোই হবে। হুম? একটুখানি যত্ন করে করো। আচ্ছা ১ম দিকে তো কোয়েশ্চেন-টোশ্চেন আটকাতো সেসব জিজ্ঞেস-টিজ্ঞেস করতিস। এখন আর কিছুই জিজ্ঞেস করিস না। হুম? তার মানে কিছুই পড়ছিস না আরকি। দিনের পড়া দিনে পড়ছিস না। পড়লেই কোয়েশ্চেন জাগবে। হুম? করছিস না তো বল? সত্যি করে বল। টা হয়ে গিয়েছিল না, এই আজকেই থার্মোডায়নামিক্স এর লাস্ট পার্টটা শেষ করলাম। এবার তুই আর আমাকে আর কোনোদিনই ধরতে পারবি না। তারপরে আবার ৪ টে ক্লাস হয়ে গেল। তার মানে আমি লাস্ট পাস শেষ করলি তারপরে কিন্তু কেমিক্যাল হুম। ইকুইলিব্রিয়াম ৩ টা, আয়নিক ইকুইলিব্রিয়াম ১ টা। তাহলে একটুখানি বেশি প্রেশার নিয়ে একবার করে নেওয়া যাচ্ছে না এগুলো? হ্যাঁ, এই সপ্তাহে তাহলে কবে আর করবি? তো পিছিয়ে পড়লে তো তুই মজাটা পাবি না। হ্যাঁ? তুই যদি আজকের ক্লাসটা আজকে না বুঝে নিস, হুম। তাহলে তো তুই মজাটা পাবি না। সেটা তো মানে ফ্ল্যাট পড়া মনে হবে আরকি। একটুখানি মানে ২-৩ টে রাত্রি জেগে দিয়ে একটা আপ টু ডেট পড়ে নে না বাবা। আপ টু ডেট পড়ে নে, দিনের সঙ্গে চল না। তাহলে তোর হ্যাঁ, সুবিধা হ্যাঁ, হবে। সেটাই করতে হবে। করতে হবে। এত এই হ্যাঁ। পিছনে মানে চেপে ধরলে তখন করতে হবে। হুম? ক্লাস আ যখন হয় এত বেশি ক্লাস হয়ে যায়, হ্যাঁ? আর এটা তো আমি যখন পড়াই তো ব্যাপারটা একদমই সেই ফ্ল্যাট নয়। মানে যে বইয়ে যেমন করে ফ্ল্যাট কথাবার্তা লেখা থাকে, জাস্ট একই রকমের ইনফরমেশন দিয়ে ভর্তি করে দেয়া থাকে, আমি তো সেরকমভাবে বলি না। আমার তো প্রত্যেকটা কথা তো একটা মানে আছে না? সেখানে ওই মানে নামে তোর মনে হবে যে ২ ঘন্টার পড়া, কিন্তু ২ ঘন্টাটা কিন্তু অনেকটা। হুম, ওটা ঠিক করে ফিল করতে হবে। তো চলো, তাহলে আজকে আমরা আমাদের পড়াশোনা স্টার্ট করি। তাহলে আজকে আমরা মূলত যেটা আসবো পিএইচ নিয়ে কিছু কথাবার্তা আমরা আজকে বলব। পিএইচ। হুম? আচ্ছা পিএইচ এই যে জিনিসটা সেটাকে মানে আসলে এমনিতে কি হয় আমি বলেই নিই যে যখন তুমি অ্যাসিড বা বেসিক সলিউশন নিয়ে কথাবার্তা বলবে তখন এইচ প্লাসের কনসেন্ট্রেশনটা আমি বিভিন্ন ইউনিটে এক্সপ্রেস করতে পারি। ইউজুয়ালি ধরো মোল পার লিটার এই ইউনিটই ইউজুয়ালি এক্সপ্রেস করে। ডাইলিউট সলিউশনের ক্ষেত্রে তুমি দেখতে পাবে যে, এইচ প্লাসের কনসেন্ট্রেশন গুলো সেগুলো খুব কম হয়। 10 টু দি পাওয়ার -3, 10 টু দি পাওয়ার -4, 10 টু দি পাওয়ার -5 এরকম রেঞ্জে। আর বেসিক সলিউশন হলে তার এইচ প্লাসের কনসেন্ট্রেশন 10 টু দি পাওয়ার -9, 10, 11 এরকম অর্ডারে। এবারে যেহেতু এইচ প্লাসের কনসেন্ট্রেশনটা ওই 10 টু দি পাওয়ার মাইনাস সামথিং এরকম অর্ডারের হচ্ছে, সেইজন্যে বিজ্ঞানী সোরেনসেন তিনি একটা নতুন স্কেল ডিফাইন করলেন সেটা হচ্ছে পিএইচ স্কেল। তাহলে পিএইচ স্কেল বাই ডেফিনিশন টা কি? না পিএইচ ইস defined as the negative logarithm of activity of H plus. তাহলে pH by definition হচ্ছে minus log 10 base activity of H plus. This is the definition of pH. এটা এটা তোমার pH এর ডেফিনেশন। আচ্ছা এখানে pH লেখার সময় না এমন নয় যে পি এর পাওয়ার হচ্ছে H, পিটা ছোট হাতের হবে, এইচটা বড় হাতের হবে। আমি ওই ভালো লিখতে পারি না তাই মানে তোমার মানে পিটা ছোট হাতের আর এইচটা বড় হাতের এবং কিন্তু পাশাপাশি থাকবে। কেউ কারো পাওয়ার বা সাফিক্স এরকম নয় কিন্তু হ্যাঁ? এটা। মাইনাস লগ 10 বেস অ্যাক্টিভিটি অফ এইচ প্লাস এইটা। আচ্ছা এবারে অবভিয়াসলি লগারিদমিক কোয়ান্টিটি বলে পিএইচ মাস্ট বি ইউনিটলেস। ইউনিটলেস কোয়ান্টিটি। পিএইচ কিন্তু একটা ইউনিটলেস কোয়ান্টিটি। মানে লগারিদমিক কোয়ান্টিটি সেটা ইউনিটলেস এবং অ্যাক্টিভিটিও একই রকম ভাবে একটা ইউনিটলেস কোয়ান্টিটি।
আচ্ছা এবারে তুমি জানো উই নো অ্যাক্টিভিটিটাকে তুমি জাস্ট লিখতে পারো অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট অফ H প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ H প্লাস বাই C0 এরকম ভাবে লিখতে পারা যায়। আর এবারে এইটাকে অ্যাপ্রক্সিমেটলি তুমি লিখতে পারবে কনসেন্ট্রেশন অফ H প্লাস বাই C0 এইভাবে লিখতে পারবে কার জন্য ফর ভেরি ডাইলিউট সলিউশন। তখন কি হয় না গামা H প্লাসটা তোমার 1 ধরে নিতে হয়। ফর ভেরি ডাইলিউট সলিউশন অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট অফ H প্লাস যেহেতু 1 হয়ে যাচ্ছে সেখানে কনসেন্ট্রেশন অফ H প্লাস বাই C0 হয়ে গেল। সেই জন্য হেন্স ফর ডাইলিউট সলিউশন হেন্স ফর ভেরি ডাইলিউট সলিউশন পিএইচ যখন তুমি ক্যালকুলেট করবে সেটা লিখবে কি মাইনাস লগ 10 বেস কনসেন্ট্রেশন অফ H প্লাস বাই হচ্ছে তোমার C0। এখানে কিন্তু C0 দিয়ে ভাগটা তোমাকে করতে হবে, হ্যাঁ, কারণ লগের ভেতরে কোয়ান্টিটি থেকে ইউনিটলেস করে ফেলার জন্য আর কি। মানে যেখানে C0টা সরি যেখানে C0টা হচ্ছে তোমার 1 মোল পার লিটার, একটা হয় হচ্ছে C0টা হচ্ছে 1 মোল পার লিটার আর CH প্লাসটা হচ্ছে মাস্ট বি ইন দা ইউনিট অফ H প্লাস। এটা মাস্ট বি ইন দা ইউনিট অফ H প্লাস। ঠিক আছে, এই হচ্ছে তোমার পিএইচ। আচ্ছা তাহলে দেখো, তাহলে দেখবে মোস্ট অফ দ্য কেসে ক্যালকুলেশন করার সময় তুমি এই ফর্মুলা ইউজ করছো মাইনাস লগ 10 বেস কনসেন্ট্রেশন অফ H প্লাস বাই C0। তাহলে এই ভেতরের পার্টটা কি ইউনিটলেস হতে হবে, সেখানে তুমি কনসেন্ট্রেশন অফ H প্লাসটাকে মোল পার লিটারে লিখবে আর নিচে C0টা 1 মোল পার লিটার, তাহলে মোল পার লিটার কেটে যাবে করে পিএইচ এর নিউমেরিক্যাল ভ্যালুটা বেরোবে। আর যদি কনসেন্ট্রেটেড সলিউশন হয় তাহলে কিন্তু পিএইচ মাইনাস লগ 10 বেস কনসেন্ট্রেশন অফ H প্লাস বাই C0 ফর্মে লিখতে পারবে না, তখন তোমাকে কিন্তু আগের ফর্মুলা দিয়ে অনুযায়ী লিখতে হবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা এবারে তুমি বিভিন্ন কেসে ধরো তুমি পিএইচ ক্যালকুলেট করতে চাইছো, কেমন করে ক্যালকুলেট করবে। তাহলে তাহলে প্রথমে আমি কি করে কিভাবে পিএইচ ক্যালকুলেট করতে পারি আমি দেখে নিই, মানে কোন সিচুয়েশন বলছি তার মতো করে। ধরো প্রথমে আমি যেটা করছি যে dilute solution of a ধরো তোমার স্ট্রং অ্যাসিড, dilute solution of a strong acid, হ্যাঁ। ধরো আমি অ্যাজ ফর এক্সাম্পল আমি বলছি এই ধরো 10 টু দি পাওয়ার -4 মোলার HCl সলিউশন। আর HCl স্ট্রং অ্যাসিড হয়ে যাওয়ার জন্য HCl কি করবে, পুরোপুরি ডিসোসিয়েট করে H প্লাস প্লাস Cl মাইনাস তৈরি করবে। তাহলে এখানে দেখো তোমার কনসেন্ট্রেশন অফ H প্লাসটা কি হয়ে যাবে না HCl এর যে কনসেন্ট্রেশন ছিল সেইটাই, অর্থাৎ 10 টু দি পাওয়ার -4 মোলার বা মোল পার লিটারই হলো। তা তুমি যখন পিএইচ ক্যালকুলেট করবে জাস্ট এই ফর্মুলাটা ব্যবহার করো মাইনাস লগ 10 বেস 10 টু দি পাওয়ার -4 মানে CH প্লাস বাই C0 10 টু দি পাওয়ার -4 তোমার 4 শুড বি দ্য অ্যান্সার। তাহলে তুমি যদি মানে কোয়াইট ডাইলিউট সলিউশন অফ স্ট্রং অ্যাসিড হয় তাহলে তোমাকে এইরকম ভাবে ক্যালকুলেট করতে হবে। আর আবার ধরো আমি বললাম ধরো একটা ওই একই রকম ভাবে 10 টু দি পাওয়ার -4 মোলার সালফিউরিক অ্যাসিড, ধরো সালফিউরিক অ্যাসিড সলিউশন। আর এখানে সবসময় একস সলিউশনই আমি মূলত ভাবছি। তাহলে এক্ষেত্রে কি হবে, সালফিউরিক অ্যাসিড ভেঙে গিয়ে 2H প্লাস প্লাস SO4 2 মাইনাস তৈরি করলো। তো তাহলে এক্ষেত্রে দেখো কনসেন্ট্রেশন অফ H প্লাসটা সেটা কিন্তু সালফিউরিক অ্যাসিডের যে কনসেন্ট্রেশন তার ডবল, তাহলে 2 ইন্টু 10 টু দি পাওয়ার -4 মোল পার লিটার হচ্ছে কনসেন্ট্রেশন অফ H প্লাস। ওখান থেকে যখন পিএইচ ক্যালকুলেট করছো সেটা হচ্ছে মাইনাস লগ 10 বেস ইন্টু 2 ইন্টু 10 টু দি পাওয়ার -4। এটা এটা তুমি করবে মানে 4 মাইনাস লগ 10 বেস 2 হবে
তাহলে করে যেটা অ্যান্সার বেরোবে সেটা, ঠিক আছে? এটা হচ্ছে তোমার বলে দিচ্ছি 4 মাইনাস 0.301 এর মতো হয়। তাহলে উত্তরটা তোমার হচ্ছে 3.699, 3.699 এইটা। তাহলে এটা দাঁড়া, এটা হচ্ছে আমি মোলার কনসেন্ট্রেশন থেকে ধরেছি, মানে সলিউশনটা 10⁻⁴ মোলার HCl বা 10⁻⁴ মোলার সালফিউরিক অ্যাসিড, তার জন্য এবার HCl থেকে একটা H+ পাই, সালফিউরিক অ্যাসিড দুটো H+ পাই, সেখানে H+ এর কনসেন্ট্রেশনটা অ্যাকচুয়ালি পেয়ে গেলে তুমি সেখান থেকে pH থেকে ক্যালকুলেট করে নিতে পারলে। বুঝতে পারা গেল? হচ্ছে হ্যাঁ। এটা 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 মানে সিম্পলেস্ট বা ফ্ল্যাট ক্যালকুলেশন। আর এবারে যদি এরকম সিচুয়েশন হয় যে ধরো নেক্সট আমি বললাম যে pH অফ sufficiently concentrated solution of a strong acid. হ্যাঁ, pH of sufficiently concentrated solution of a strong acid, এটা। তাহলে এর ক্ষেত্রে তুমি যখন ধরো আমি কথার কথা বলছি যে এরকম একটা এক্সাম্পল বললাম 10 টু মানে ধরো 10 নরমাল HCl তুমি নিয়েছো, 10 নরমাল HCl ধরো। আচ্ছা, HCl সাডেনলি ফুলি ডিসোসিয়েট করে H+ এবং Cl- তৈরি করলো, সব ব্র্যাকেটে অ্যাকোয়াস আর কি, আমি অ্যাকোয়াসটা এখানে লিখছি না, এইটা। তা সেখান থেকে কনসেন্ট্রেশন অফ H+ টা কত হচ্ছে? না তোমার জাস্ট সিম্পলি 10 নরমাল মানে মোলার, এখানে মোল পার লিটার, মানে HCl যেহেতু মনোবেসিক অ্যাসিড সেই জন্য যার নরমালিটি যা মোলারিটি তাই, তার মানে 10 মোল পার লিটার। আর এবার যখন তুমি pH ক্যালকুলেট করবে, তুমি যদি এরকম বলে দাও মাইনাস লগ 10 বেস কনসেন্ট্রেশন অফ H+ বাই C0, অর্থাৎ সেখান থেকে মাইনাস লগ 10 বেস তোমার 10 হয়ে গেল, অর্থাৎ তোমার -1 বেরিয়ে গেল। এইটা হচ্ছে তোমার এইভাবে যদি তুমি লেখো, এটা হচ্ছে রং ক্যালকুলেশন। ক্যালকুলেশন তোমার রং হলো এইটা। তাহলে অ্যাকচুয়ালি কি, তাহলে অ্যাকচুয়াল ক্যালকুলেশনটা কি হবে? অ্যাকচুয়াল ক্যালকুলেশন pH এর ডেফিনেশনটা তখন কিন্তু মাইনাস লগ 10 বেস অ্যাক্টিভিটি অফ H+ লিখতে হবে, অর্থাৎ মাইনাস লগ 10 বেস অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট অফ H+ ইন্টু কনসেন্ট্রেশন অফ H+ বাই C0, এই ফর্মুলাটা তোমাকে ব্যবহার করতে হবে। তাহলে যদি এমন হতো যে ইফ অ্যাক্টিভিটি অফ H+ ইজ সাপ্লাইড, এটা তোমার ইউজুয়ালি বলে দেওয়া থাকে মোস্ট অফ দ্য কেসে, সাপ্লাইড, দেন উই ক্যান ক্যালকুলেট pH। তখন আমরা pH টাকে ক্যালকুলেট করতে পারবো। উই ক্যান ক্যালকুলেট pH, তখন আমরা pH টাকে ক্যালকুলেট করতে পারবো, ঠিক আছে? এটা। আচ্ছা, এবারে কখনো কখনো H+ সাপ্লাই করা থাকে না। H+ যখন সাপ্লাই করা থাকবে না, তখন তোমাকে ডিভাইহিকুয়াল লিমিটিং ল থেকে বের করতে হবে। তাহলে ইফ activity coefficient of H+ is not supplied, then find it from ডিভাইহিকুয়াল লিমিটিং ল। আর ডিভাইহিকুয়াল লিমিটিং ল থেকে কেমন করে মিন অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টটাকে বের করতে, সেটা তোমার জানা আছে। তাহলে দেখো, তাহলে যদি কনসেন্ট্রেটেড সলিউশন অফ এ স্ট্রং অ্যাসিড হয়, তখন কিন্তু ডিরেক্টলি জাস্ট ওই মাইনাস লগ 10 বেস কনসেন্ট্রেশন অফ H পাবে C0 এই ফর্মুলায় বসিয়ে দিলে কিন্তু তুমি ভুল অ্যান্সার পাবে। 1 নরমাল HCl এর pH কখনো তোমার 0 নয়, বা 10 নরমাল HCl এর pH কিন্তু -1 নয়। হ্যাঁ, তখন তোমাকে কিন্তু ওই অ্যাক্টিভিটি মানে অ্যাক্টিভিটি টার্মসে করতে হবে, অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টের ভ্যালু বের করে, হ্যাঁ, তাকে মানে মানে ওই যে যেটা অ্যাক্টিভিটি অফ H+ গামা H+ ইন্টু CH+ বাই C0, এইটা এই ফর্মুলায় বসিয়েই কিন্তু তোমাকে করতে হবে। এভাবেই তোমাকে করতে হবে। ঠিক আছে, বোঝা গেল?
ঠিক আছে তো? হ্যাঁ। আচ্ছা, এবারে আচ্ছা। আবার যদি এরকম হতো যে ভেরি ডাইলিউট সলিউশন অফ HCl ধরো তুমি নিয়েছো, ভেরি ডাইলিউট সলিউশন অফ HCl মানে ধরো তোমার 10⁻⁸ মোলার HCl তুমি নিয়েছো, তোমাকে বললো 10⁻⁸ মোলার HCl এর পিএইচ তুমি বের করো। তাহলে তুমি কি করবে না, HCl ভেঙে গিয়ে H প্লাস এবং Cl মাইনাস তৈরি করে ফেললো এটা। তা সেখান থেকে যখন পিএইচ তুমি ক্যালকুলেট করছো তোমার এক্সপেকটেশন হবে মাইনাস লগ 10 বেস কনসেন্ট্রেশন অফ H প্লাস বাই C0 অর্থাৎ মাইনাস লগ 10 বেস 10⁻⁸, তাহলে তোমার 8 হবে অ্যান্সার, এই তো? তাহলে 10⁻⁸ মোলার HCl এর পিএইচ তোমাকে ক্যালকুলেট করতে হবে, তুমি এই ফর্মুলায় যে বসিয়ে দিলে। এবার মজা দেখো, তুমি বলছো একটা অ্যাসিড সলিউশন অত তার পিএইচ হয়ে গেল কত 8। কিন্তু আমরা জাস্ট তোমাকে দেখাচ্ছি কদিন মানে একটু পরে দেখাবো যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তুমি করো, তাহলে অ্যাসিডিক সলিউশন যদি হয় তার পিএইচ সবসময় 7-এর থেকে কম হবে, আর বেশি করলে পিএইচ 7-এর থেকে বেশি হবে। তার মানে এইখানে যে HCl সলিউশন তার পিএইচ 8 বেরিয়েছে এটা ঠিক বেরোয়নি, ঠিক আছে? এটা হচ্ছে রং ক্যালকুলেশন। রং ক্যালকুলেশন। তাহলে উপায়টা কি আছে, ওয়ে আউটটা কি? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে HCl তো অ্যাকোয়াস সলিউশন আছে, তো HCl যেমন ডিসোসিয়েট করে H প্লাস প্লাস Cl মাইনাস তৈরি করে, তেমন জল অটো আয়নাইজেশন থেকে H প্লাস প্লাস OH মাইনাস তৈরি করে। এবারে অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড তোমার H প্লাসের কনসেন্ট্রেশনটা মানে 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 এটা একটা টার্ম আমি পরে ডিফাইন করব, যে আয়নিক প্রোডাক্ট, আমি পরে এগুলো ডিফাইন করছি। প্রোডাক্ট অফ ওয়াটার, আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার হচ্ছে তোমার 10⁻⁻14, সেই জন্য যে CH প্লাসের কনসেন্ট্রেশন ফ্রম অটো আয়নাইজেশন অফ অফ H2O, জলের অটো আয়নাইজেশনের পরে অটো আয়নাইজেশনের জন্য যতটা H প্লাস এবং ততটা OH মাইনাস তৈরি হবে, তো তাহলে আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার তো H প্লাসের কনসেন্ট্রেশন টু OH মাইনাসের কনসেন্ট্রেশন, সেটা যদি 10⁻⁻14 হয়, তাহলে কনসেন্ট্রেশন অফ H প্লাসটা হচ্ছে কত, 10⁻⁷ এইটা। তাহলে তুমি এখন যখন CH প্লাস তার টোটাল কনসেন্ট্রেশনটা বের করছো, HCl থেকে পেলে 10⁻⁸ প্লাস জল থেকে পেলে 10⁻⁷, এটা তাহলে কত হচ্ছে না 10⁻⁷ যদি তুমি কমন নিয়ে নাও, আর এটা থেকে যাচ্ছে 1.1, এটা এটা তাহলে এখান থেকে তুমি পিএইচ ক্যালকুলেট করো, মাইনাস লগ 10 বেস কনসেন্ট্রেশন অফ H প্লাস বাই C0, তার মানে মাইনাস লগ 10 বেস 10⁻⁷ ইন্টু 1.1, তার মানে 7 মাইনাস লগ 10 বেস 1.1। আচ্ছা, লগ 1 হলে সেটা তোমার 0 বেরিয়ে যেত, আর এখানে কিন্তু লগ 1.1 আছে, তাহলে 7 থেকে ওইটা জাস্ট সিম্পলি একটা বিয়োগ হবে। হ্যাঁ, বিয়োগটা করে তোমাকে দেখে নিতে হবে যে সেটা অ্যাকচুয়ালি তোমার কত বেরোচ্ছে, বা তুমি করে দেখে নিতে পারো এটা কত বেরোয়। যদি ক্যালকুলেশনটাকে করো তাহলে সেটা বেরোবে হচ্ছে তোমার 6.959 এটা বেরোচ্ছে। দেখো এটা 7-এর থেকে ছোট হচ্ছে, তার মানে HCl অ্যাকোয়াস সলিউশন তার যখন তোমার পিএইচ ক্যালকুলেট করতে হবে, মানে ভীষণ ডাইলিউট সলিউশন যখন, তখন কিন্তু দেখো HCl থেকে যদি H প্লাসটা খুব কম পাচ্ছ, আমি আগের ক্ষেত্রে কি হয়েছিল, জলের অটো আয়নাইজেশনের জন্য যে H প্লাসটা পাওয়া যাচ্ছে তার কন্ট্রিবিউশনটাকে ভাবতে হচ্ছিল না, কারণ সেটা 10⁻⁷ এর রেঞ্জে। এবারে HCl তার কনসেন্ট্রেশন যদি খুব কম থাকে, তাহলে তার সেখান থেকে আমি যতটা H প্লাস পাচ্ছি, জলের অটো আয়নাইজেশনের জন্য H প্লাস যেটা পাবো সেটা হচ্ছে যদি তোমার কম্পারেবল হয়, তখন জলটাকে তোমার ইনক্লুড করতে হবে, জলটাকে ইনক্লুড করে তোমার এরকম জিনিসটা দাঁড়ালো, ঠিক আছে? আচ্ছা, এখন এবার গন্ডগোল আছে যে এই যে ক্যালকুলেশনটা করলে, এই ক্যালকুলেশনটা অনেক লোকই ব্যবহার করে যায়, কিন্তু এই ক্যালকুলেশনটাও কিন্তু অ্যাকচুয়ালি বেসিক্যালি রং ক্যালকুলেশন, দিস ইজ এখানে রং ক্যালকুলেশন।
এগেন রং রং। তাহলে আবার উপায় কি? আচ্ছা খেয়াল করে দেখো, এই যে জলের ডিসোসিয়েশন তুমি ভাবছো এইচ প্লাস পাবে প্লাস ওইচ মাইনাস পাবে এবং এইচ প্লাস পাবে 10 টু দি পাওয়ার -7, ওইচ মাইনাস পাবে 10 টু দি পাওয়ার -7। শুধু জল থাকলে তাই হতো, কিন্তু HCl সে যখন ডিসোসিয়েট করে এইচ প্লাস প্লাস Cl মাইনাস তৈরি করে ফেলছে, একটা কমন আয়ন এফেক্ট হচ্ছে না? কমন আয়ন এফেক্ট হচ্ছে। জল দুই দিয়ে ডিসোসিয়েট করছে, HCl রয়ে গেল, তাহলে HCl থেকে আমি এইচ প্লাস পেলে সেই এইচ প্লাস কি করবে, সে ওই মাসে যুক্ত হয়ে আনডিসোসিয়েটেড জল তৈরি করবে। তার মানে কি, মানে কমন আয়ন এফেক্টের জন্য H2 ডিসোসিয়েশনটা কমে যাবে। তাহলে কমে গেল বলে এখন এইচ প্লাসের কনসেন্ট্রেশন 10 - 7 না করে এটাকে ধরে নাও সি প্রাইম, এটাকে ধরে নাও সি প্রাইম এইটা, আর এইচ প্লাসের কনসেন্ট্রেশন অ্যাজ ইউজুয়াল হচ্ছে যেমন আছে 10 টু দি পাওয়ার -8। তাহলে তাহলে এখন তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তোমার এই আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার KW যেটা, সেটা ধরো কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ ওইচ মাইনাস, এটাকে ইউনিটলেস করার জন্য C0 স্কোয়ার, কনসেন্ট্রেশন এইচ প্লাসটা কত, সি প্রাইম প্লাস 10 টু দি পাওয়ার -8 ইন্টু ওইচ মাইনাস হচ্ছে সি প্রাইম বাই C0 স্কোয়ার এইটা, এবং এর ভ্যালুটা কত হয় না 10 টু দি পাওয়ার -14 হয় অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এই ইকুয়েশন থেকে তুমি সি প্রাইমটাকে বের করে ফেলো। এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, হ্যাঁ, মানে সি প্রাইম স্কোয়ার প্লাস 10 টু দি পাওয়ার -8 ইন্টু সি প্রাইম মাইনাস 10 টু দি পাওয়ার -14 ইকুয়াল টু 0। সেখান থেকে সি প্রাইমের ভ্যালুটাকে বের করে ফেললে এবং সেটা বেরোচ্ছে কত, সেটা বেরোচ্ছে তোমার 0.951 ইন্টু 10 টু দি পাওয়ার -7 এইটা। তাহলে কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস কত হলো তাহলে, HCl থেকে পেয়েছিলে তুমি 10 টু দি পাওয়ার -8 প্লাস 0.951 ইন্টু 10 টু দি পাওয়ার -7 এইটা। তার মানে তুমি এটাকে জাস্ট লেখো 0.1 মানে 10 টু দি পাওয়ার -7 ইন্টু 1.151 0.1, হ্যাঁ এইটা হলো। এবারে এখান থেকে পিএইচ ক্যালকুলেট করো। পিএইচ হচ্ছে -log10 বেস কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস বাই C0। তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার তোমার এখানে এটাকে যদি বসিয়ে দাও 7 মাইনাস log10 বেস 1.151, এইটা ক্যালকুলেট করলে বেরোবে 6.978। দেখো এইটা হচ্ছে তোমার কারেক্ট ক্যালকুলেশন। তার মানে এই ভীষণ ডাইলিউট, মানে এমনি 10 টু দি পাওয়ার -8 মোলার HCl এর পিএইচটা কখনই 7 এর বেশি হবে না, 7 এর কম হবে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার সেটা অ্যাকচুয়ালি কত হবে, মোস্ট অফ দ্য কেসে লোকে যেটা করে ফেলে যে জলের কন্ট্রিবিউশনটাকে যা যোগ করে দেয় 10 টু দি পাওয়ার -8 প্লাস 10 টু দি পাওয়ার -7 এই দুটোকে যোগ করে সেইখান থেকে হচ্ছে তুমি জাস্ট এটাকে বের করে ফেললে পিএইচটা, ঠিক আছে। কিন্তু ট্রুলি যদি তুমি দেখো তাহলে এটা দাঁড়াবে যে জল তার অটো আয়নাইজেশনের জন্য যে 10 টু দি পাওয়ার -7 মোলার এইচ প্লাস পাবে সেটা অ্যাকচুয়ালি সত্য নয়। কারণ HCl থেকে এইচ প্লাস পাচ্ছে, তার কমন আয়ন এফেক্ট হবে, কমন আয়ন এফেক্টের জন্য হচ্ছে H2 এর ডিসোসিয়েশনটা কমে যাবে, ডিসোসিয়েশন কমে গিয়ে নতুন কনসেন্ট্রেশন যদি সি প্রাইম হয় তাহলে এই আয়নিক প্রোডাক্টটা পাওয়াটা যদি টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে তাহলে সেটা ফিক্সড আছে, তাহলে KW হচ্ছে 10 টু দি পাওয়ার -14 at 25 ডিগ্রি সেন্টিগ্রেড, সেটা হয়ে যাবে কত, সি প্রাইম প্লাস 10 টু দি পাওয়ার -8 ইন্টু সি প্রাইম এটা। এবারে তুমি জাস্ট সিদালোচার্যের ফর্মুলা ইউজ করো, করে সি প্রাইমের ভ্যালু তোমার বেরোবে, সেখান থেকে পিএইচ থেকে বের করলে সেটা হচ্ছে এইটা। ঠিক আছে, বোঝা গেল? বুঝছে? হ্যাঁ এটা হ্যাঁ স্যার। হ্যাঁ, এইটা হলো এইটা হলো এটা হলো। আচ্ছা, আর এবার আমি আসছি ধরো একটা উইক অ্যাসিড, একটা উইক অ্যাসিড কনসিডার করছি। আচ্ছা, উইক অ্যাসিডটাকে তুমি ধরো জাস্ট এইরকম ভাবে লিখছো, উইক অ্যাসিড ডিসোসিয়েট করবে H প্লাস প্লাস A মাইনাস, এইরকম ভাবে ডিসোসিয়েট করলো। আচ্ছা ধরে নাও ইনিশিয়ালি
ইনিশিয়ালি এই এইচ এর কনসেন্ট্রেশন তোমার সি ছিল, এটা কিছু ছিল না, এটা কিছু ছিল না। এবারে যখন ইকুইলিব্রিয়ামটা এসে গেল, অ্যাট ইকুইলিব্রিয়াম ধরে নাও এটা কমে গিয়ে সি ইন্টু ওয়ান মাইনাস আলফা হয়েছে, এইচ প্লাসটা হবে আলফা সি, এটা হবে তোমার আলফা সি। আর এবারে এই উইক আছে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, এখানে আলফা হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন, আলফাটাকে বলা হবে তোমার ডিগ্রি অফ ডিসোসিয়েশন, ঠিক আছে? আচ্ছা, এবারে উইক আছে ডিসোসিয়েশন কনস্ট্যান্টটা কত? উইক অ্যাসিড উইক অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট যদি আমি কে এ বলি, সেটা কি না, সেটা অ্যাকচুয়ালি হওয়া উচিত হচ্ছে অ্যাক্টিভিটি অফ এইচ প্লাস কিন্তু অ্যাক্টিভিটি অফ এ মাইনাস বা অ্যাক্টিভিটি অফ এইচ এ। আর এইটাকে তুমি অ্যাপ্রক্সিমেটলি না কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস কনসেন্ট্রেশন অফ এ মাইনাস বাই কনসেন্ট্রেশন অফ এইচ এ এইরকম ভাবে ইন্টু সি জিরো এইরকম ভাবে তুমি লিখতে পারো। হ্যাঁ, এটা ধরে নাও যে তোমার ওই কনসেন্ট্রেশন গুলো খুব কম বলে তোমার অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট গুলো জাস্ট সিম্পলি 1 করে নেওয়া হয়েছে, ঠিক আছে? মানে এখানে অ্যাজিউমিং activity coefficient to be unity. Assuming activity coefficient are unity. এইটা ইভেন এই সি জিরোটা ভাবার দরকার নেই, কারণ সি জিরোটা জাস্ট 1 মোল পার লিটার আর কি, এটা এটা। আর এবারে দেখো এই সিএইচ প্লাসটা কত? আলফা সি। সিএ মাইনাসটা কত? আলফা সি বাই এটা কত? সি ইন্টু 1 মাইনাস আলফা ইন্টু সি জিরো যেমন আছে আছে, ঠিক আছে? আর এবারে তুমি এইটাকে অ্যাপ্রক্সিমেট লিখতে পারো, যেহেতু আলফাটা মাঝ মাঝ লেস দ্যান 1 হয়, আলফা যদি মাঝ মাঝ লেস দ্যান 1 হয়ে যায় তাহলে কি হয়ে যাচ্ছে না আলফা স্কয়ার সি বাই সি জিরো থেকে যাচ্ছে এটা। তাহলে এইখান থেকে তুমি যদি আলফাটা লিখে ফেলো, আলফাটা এটা কত হচ্ছে না কে এ বাই সি বাই সি জিরো তার স্কয়ার রুট, or alpha is actually proportional to 1 by root over of c। তার মানে ডিগ্রি অফ ডিসোসিয়েশনটা দেখো কনসেন্ট্রেশনের স্কয়ার রুটের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, ঠিক আছে? এটা আর এইটাই হচ্ছে তোমার সকল অসওয়াল্ড ডাইলিউশন ল। এটাই তুমি বলতে পারো অসওয়াল্ড ডাইলিউশন। এটা আমি উইক অ্যাসিডের ক্ষেত্রে বললাম, এটা যে কোনো উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রেই সত্যি যে ডিগ্রি অফ মানে আলফাটা যে ডিগ্রি অফ ডিসোসিয়েশনটা এখানে কনসেন্ট্রেশনের স্কয়ার রুটের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। এইটা তো ভালো। তাহলে এবারে দেখো তুমি যখন এইচ প্লাসের কনসেন্ট্রেশনটা বের করছো, সিএইচ প্লাসটা কত? সেটা তো আলফা ইন্টু সি। তাহলে এবারে যে পিএইচ যখন ক্যালকুলেট করছো, পিএইচটা কত? মাইনাস লগ 10 বেস কনসেন্ট্রেশন এইচ প্লাস বাই সি জিরো, সেটা কত হবে? মাইনাস লগ 10 বেস আলফা সি বাই সি জিরো, এটা। বা এটা ধরো মাইনাস লগ 10 বেস আলফার জায়গায় তুমি যদি এটা বসিয়ে দাও রুট ওভার অফ কে বাই সি 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 জিরো, তাহলে এটা হচ্ছে তোমার রুট ওভার অফ কে এ বাই সি বাই সি জিরো ইন্টু সি বাই সি জিরো, এইটা তাহলে কত হলো? মাইনাস লগ 10 বেস রুট ওভার অফ কে এ ইন্টু সি বাই সি জিরো, এরকম দেখতে হলো। তো এটা তুমি চাইলে হচ্ছে ধরো মাইনাস হাফ লগ 10 কে এ মাইনাস লগ মাইনাস হাফ লগ 10 সি বাই সি জিরো, এইটা। এই ফর্মুলা বসিয়ে তুমি করতে পারবে, ঠিক আছে? আমি একটু বেশি করে দিলাম, মানে আসলে কে এর ভ্যালু যদি বলে দেয় বা আলফা যদি বলে দেয়, সেই মতো করে তোমাকে জাস্ট কাজে লাগিয়ে পুরো জিনিসটাকে হচ্ছে করতে হবে। ধরো আমি যদি এরকম একটা বলি, মানে এরকম একটা ধরো প্রবলেম বলি যে
ধরো এরকম বললাম যে পিএইচ অফ 1 নরমাল অ্যাসিটিক অ্যাসিড, ধরো এটা আমি ক্যালকুলেট করতে চাইছি। 1 নরমাল অ্যাসিটিক অ্যাসিডের পিএইচ বের করতে চাইছি। আচ্ছা, এই অ্যাসিটিক অ্যাসিডের জন্য কে এর ভ্যালুটা কত হয় না 1.86 ইন্টু 10⁻⁻5 হয় এইটা। ঠিক আছে, তোমার এইটা হয়। তাহলে তুমি যখন পিএইচ ক্যালকুলেট করবে তুমি এই ফর্মুলায় বসিয়ে দাও, মাইনাস লগ 10 বেস রুট ওভার অফ কে এ ইন্টু সি বাই সি জিরো, এইটা ফর্মুলায় বসাও। তো মানে কি, তাহলে জাস্ট আমি লিখছি মাইনাস হাফ লগ 10 বেস, কে এর ভ্যালু হচ্ছে 1.86 ইন্টু 10⁻⁻5 আর ইন্টু 1, এইটা এই ফর্মুলা যে সরাসরি বসে যাবে। ঠিক আছে, তো এটা বসে গেলে তোমার এটা অ্যান্সারটা বেরোবে কত, এবার তুমি করে দেখবে 2.365 উইল বি দ্য অ্যান্সার। তার মানে বোঝা গেল, দেখো যে যখন উইক অ্যাসিড হবে, উইক অ্যাসিডের ক্ষেত্রে কিন্তু জাস্ট ডিরেক্টলি কনসেন্ট্রেশন বসানো যাবে না। উইক অ্যাসিডের ক্ষেত্রে ডিগ্রি অফ ডিসোসিয়েশন কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে। তাহলে আমি জাস্ট ডিগ্রি অফ ডিসোসিয়েশন যদি আলফা হয়, তাহলে একটা উইক অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট যেটা, হ্যাঁ উইক অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট কে এটা, সেটাকে তুমি ইন টার্মস অফ বা উল্টোটা মানে আলফাটাকে ইন টার্মস অফ কে তুমি বের করে ফেললে, এবার সেই মতো করে এইচ প্লাসের কনসেন্ট্রেশন হচ্ছে আলফা ইন্টু সি, সেখান থেকে এইচ প্লাসের কনসেন্ট্রেশন পাবে এবং সেখান থেকে তুমি পিএইচটাকে ক্যালকুলেট করে নেবে এই ফর্মুলাগুলোকে ব্যবহার করে। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। ঠিক আছে তো এইটা। আচ্ছা, নেক্সট চলে এসো, ধরো পিএইচ অফ পিওর ওয়াটার, পিএইচ অফ পিওর ওয়াটার। আচ্ছা, পিওর ওয়াটারের ক্ষেত্রে দেখো ওখানে যেমন একটা উইক অ্যাসিড ডিসোসিয়েট করছে, তার বদলে এখানে এইচ টো ডিসোসিয়েট করছে, তো এইচ প্লাস প্লাস ওএইচ মাইনাস এইটা। আচ্ছা, এবারে এই যে ডিসোসিয়েশনের জন্য তোমার আয়নিক প্রোডাক্ট বলে একটা টার্ম আমি ডিফাইন করছি, আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার, সেটাকে কেডব্লিউ দিয়ে এক্সপ্রেস করা হচ্ছে। সেটা হচ্ছে অ্যাক্টিভিটি অফ এইচ প্লাস ইন্টু অ্যাক্টিভিটি অফ ওএইচ মাইনাস অ্যাক্টিভিটি অফ এইচ টু। আচ্ছা, এবারে অ্যাক্টিভিটি অফ এইচ টু কে জাস্ট 1 ধরে নিতে হয়। একটা পিওর লিকুইড তার অ্যাক্টিভিটি হচ্ছে এইটা হয়, তখন কেডব্লিউটা হয়ে গেল কত, অ্যাক্টিভিটি অফ এইচ প্লাস ইন্টু অ্যাক্টিভিটি অফ ওএইচ মাইনাস। এইটাকে তুমি অ্যাপ্রক্সিমেটলি লিখতে পারো কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ ওএইচ মাইনাস বাই সি জিরো স্কোয়ার। এটা কারণ জল থেকে জলটা ডিসোসিয়েট করে যে এইচ প্লাস এবং ওএইচ মাইনাস পাবে তাদের পরিমাণটা এত এত কম হয় যে, যার ক্ষেত্রে অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট অফ এইচ প্লাস আর অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট অফ ওএইচ মাইনাস সেটা মোরাললেস তোমার 1 হয়ে যায়। 1 হয়ে যাবে, অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট পার্টগুলো তুমি বাদ দিলে তাহলে কেডব্লিউটা হচ্ছে এইটা। তাহলে সিএইচ প্লাস সিওইচ মাইনাস বাই সি জিরো তার স্কোয়ার, মানে এটা একটা ইউনিটলেস কনস্ট্যান্ট হবে, তো ওখানে সি জিরো স্কোয়ারটা দিয়ে ভাগটা করা খুব দরকার, মানে উপরে যা কনসেন্ট্রেশন থাকবে নিচটা সেই কনসেন্ট্রেশন দিয়ে অটোমেটিক্যালি ক্যান্সেল আউট হয়ে গিয়ে তুমি জাস্ট কেডব্লিউটা পেয়ে গেলে এটা। ঠিক আছে, এটা এই যে কেডব্লিউটা সেটাকে বলা আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার। ঠিক আছে, আচ্ছা এবারে দেখা যায় যে অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড কেডব্লিউর ভ্যালুটা হয় 10⁻⁻14। আচ্ছা, এবারে ফর নিউট্রাল ওয়াটার কি হবে না, কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস আর কনসেন্ট্রেশন অফ ওএইচ মাইনাস সমান হবে এইটা। তাহলে এইটা ইকুয়াল টু সার্টেনলি 10⁻⁻7 হয়ে গেল অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড। মানে দেখো এখানে তুমি জাস্ট কেডব্লিউটা যেহেতু 10⁻⁻17 10⁻⁻14, তাহলে তুমি সিএইচ প্লাস বাই সি জিরোটাকে করো, তার মানে জাস্ট সমান, তো স্কোয়ার রুট হয়ে গেল, তার মানে এইটা একটু লেখা উচিত এত মোল পার লিটার। এইটা সিএইচ প্লাস এবং সিওইচ মাইনাসের কনসেন্ট্রেশন হচ্ছে 10⁻⁷ মোল পার লিটার। তারপরে পিএইচ যখন ক্যালকুলেট করছে তাহলে কি হবে, মাইনাস লগ 10 বেস কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস বাই সি জিরো, সেটা তোমার বেসিক্যালি 7 বেরোলো। তাহলে 25 ডিগ্রি সেন্টিগ্রেড নিউট্রাল ওয়াটারের পিএইচ হচ্ছে তোমার 7। ঠিক আছে, আচ্ছা এবারে এই নিউট্রাল ওয়াটার মানে পিএইচ 7ই হতে হবে কোনো বাধ্যবাধকতা কথা নেই। ধরো আমি অ্যাজ ফর এক্সাম্পল আমি টেম্পারেচারটা কিছুটা চেঞ্জ করলাম। ধরো টেম্পারেচারটা ফর দ্য টাইম বিং আমি ধরে নিয়েছি, ধরে নাও
50 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন কিন্তু আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটারটা আর 10⁻⁻14 থাকে না, সেটা পাল্টে গেল। ধরে না 10⁻13 হয়ে গেল। ঠিক একই রকম করে পিএইচ অফ নিউট্রাল ওয়াটার ক্যালকুলেট করবে, এটা বেরিয়ে যাবে 6.5। তাহলে পিএইচ 7 মানে নিউট্রাল ওয়াটার সেরকম নয়, যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এইচ প্লাস এবং ওইচ মাইনাসের কনসেন্ট্রেশন দুটো সমান কিনা। 25 ডিগ্রি সেন্টিগ্রেড এটা 7 হয়, কিন্তু অন্য টেম্পারেচারে যখন টেম্পারেচার ধরো বাড়ালে H2 বেশি ডিসোসিয়েট করবে, H2 বেশি ডিসোসিয়েট করলে বেশি H প্লাস এবং বেশি OH মাইনাস পাবো। তখন আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটারটা সব মিলে 10⁻14 থেকে যা বেড়ে গিয়ে 10⁻13 হয়ে গেল। যে 13 হয়ে গেলে তাহলে পিএইচ অফ নিউট্রাল ওয়াটার হচ্ছে 6.5 হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে এটা একটা কিন্তু মাথায় রাখবে, হ্যাঁ, যে তোমার মানে মানে নিউট্রাল ওয়াটার মানেই তার পিএইচটা 7 হবে এরকম না, 7টা হবে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। নিউট্রাল ওয়াটার মানে তোমাকে দেখতে হবে যে ওখানে H প্লাস এবং OH মাইনাস দুজনের কনসেন্ট্রেশন সমান আছে কিনা। দিস ইজ ইম্পর্টেন্ট। যদি সমান থাকে তাহলে সেটা নিউট্রাল ওয়াটার। সেটা ধরো এরও তোমার 10 টু দি পাওয়ার মানে -7, ওরও 10 টু দি পাওয়ার -7, তাহলেও নিউট্রাল। এর ধরো 10 টু দি পাওয়ার -5, ওরও 10 টু দি পাওয়ার -5, তাহলেও নিউট্রাল। কারো ধরো এর 10 টু দি পাওয়ার -8, এরও 10 টু দি পাওয়ার -8, তাহলেও নিউট্রাল। তো নিউট্রাল ওয়াটারের পিএইচটি কিন্তু ওই টেম্পারেচার কেডব্লিউ ভ্যালুর উপরে তোমার নির্ভর করবে। ঠিক আছে? বোঝা গেল? হুম? হ্যাঁ স্যার। বুঝছো? আচ্ছা। আচ্ছা, এবারে ধরো আমি বললাম, ধরো পিএইচ অফ এ স্ট্রং বেস, পিএইচ অফ এ স্ট্রং বেস ধরো, সরি, পিএইচ অফ এ স্ট্রং বেস। ধরো আমি এরকম বললাম তোমাকে, জাস্ট সিম্পলি আমি বলছি 10 টু দি পাওয়ার -4 মোলার NaOH ধর দেওয়া হয়েছে, তার পিএইচ কত। আচ্ছা দেখো, এখানে কনসেন্ট্রেশন অফ H প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ OH মাইনাস বাই C0 তার স্কোয়ার, সেটা হচ্ছে কেডব্লিউ, সেটা 10 টু দি পাওয়ার -14 অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে? আচ্ছা এবারে এখানে NaOH সে তো ডিসোসিয়েট করে তোমার Na প্লাস প্লাস OH মাইনাস তৈরি করছে। তাহলে তুমি যদি এখান থেকে কনসেন্ট্রেশন অফ H প্লাস বাই ধরো C0 এটা যদি ক্যালকুলেট করতে চাও, তাহলে তোমার কি লিখতে হবে? 10 টু -14 ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ OH মাইনাস বাই C0, এটাকে ভাগ করে দিতে হবে। তাহলে এই পার্টিকুলার ক্ষেত্রে 10 টু দি পাওয়ার -14 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার -4, তাহলে কত হলো? 10 টু দি পাওয়ার -10 হয়ে গেল এইটা। তো এবারে পিএইচ যখন ক্যালকুলেট করবে তুমি, -log10 বেস কনসেন্ট্রেশন অফ H প্লাস বাই C0, তাহলে তুমি তার উত্তরটা 10 পেয়ে গেলে। তাহলে এই রকম করে জাস্ট আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটারটা ফিক্স বলে, তাহলে জাস্ট অ্যাসিড সলিউশন হোক বা বেসিক সলিউশন হোক, কনসেন্ট্রেশন অফ H প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ OH মাইনাস বা C0 স্কোয়ার, সেটা আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার। সেইখান থেকে তুমি জাস্ট মানে মানে যে কত কনসেন্ট্রেশনের বেসিক সলিউশনটা বলেছে বা NaOH সলিউশনটা বলেছে, সেটাকে দেখে কনসেন্ট্রেশন অফ H প্লাস বাই C0 টাকে তুমি জাস্ট বের করে নাও, করে এইভাবে তুমি করে ফেলতে পারো। আচ্ছা, অল্টারনেটিভ একটা রাস্তা হচ্ছে এরকম। আর অল্টারনেটিভলি যেমন আমি পিএইচ ডিফাইন করেছি, তেমন পিওএইচ ডিফাইন করে ফেলি। তাহলে ফর ডাইলিউট সলিউশন, পিওএইচটা হচ্ছে তোমার -log10 বেস কনসেন্ট্রেশন অফ OH মাইনাস বাই C0। মানে আমি অ্যাক্টিভিটি লিখতে হতো, আমি সরাসরি হচ্ছে কনসেন্ট্রেশন অফ OH মাইনাস বাই C0, এইটা। আচ্ছা এবারে দেখো, যে যেহেতু তোমার যেহেতু CH প্লাস COH মাইনাস বাই C0 স্কোয়ারটা হচ্ছে তোমার আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার, মানে 10 টু দি পাওয়ার মানে এটা হচ্ছে কেডব্লিউ, যার ভ্যালুটা 10 টু দি পাওয়ার -14 অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড। তুমি যদি লগ নিয়ে নাও, log10 বেস কনসেন্ট্রেশন অফ H প্লাস বাই C0 একটা পার্ট,
প্লাস লগ 10 বেস কনসেন্ট্রেশন অফ ওইচ মাইনাস বাই C0 একটা পার্ট, এটা লগ নিলে কত হবে -14 হয়ে যাবে। তাহলে এটা দেখো মাইনাস অফ পিএইচ প্লাস এটা মাইনাস অফ পিওএইচ, এটা যে 10⁻14, তা মাইনাসটাকে হটিয়ে দাও, দেখো পিএইচ প্লাস পিওএইচ সেটা হচ্ছে তোমার 14 এইটা। তাহলে দেখো এটা কিন্তু অবশ্যই আর 25 ডিগ্রি সেন্টিগ্রেডে। তাহলে এবারে দেখো, তাহলে তুমি এইভাবে তুমি জাস্ট পিওএইচটাকে বের করে নিলে, মানে যদি 10⁻4 মোলার HCl হয়, 4 মোলার NaOH হয়, তাহলে পিওএইচটা একদম এই ফর্মুলা থেকে সরাসরি বের করে নাও, ওটা 4 বেরিয়ে যাবে। NaOH যদি তুমি নাও তাহলে এর পিওএইচটা কত না, অবভিয়াসলি হচ্ছে 4। তাহলে এবারে দেখো যেহেতু পিএইচ এবং পিওএইচটা হচ্ছে 14 আছে, তাহলে পিএইচটা কত হবে না 14 মাইনাস পিওএইচ, তাহলে 14 মাইনাস 10, 14 মাইনাস 4 ইকুয়াল টু 10, 14 মাইনাস 4 ইকুয়াল টু তোমার 10 হয়ে গেল। তাহলে দেখো বেসিক মিডিয়াম মানে শুধু বেস আছে, তার ক্ষেত্রে যদি তুমি পিএইচ ক্যালকুলেট করো তাহলে তুমি কিন্তু এই রকম ভাবে করতে পারবে। ঠিক আছে, বোঝা গেল কেমন করে করছি? হ্যাঁ। এটা স্যার ওই মাইনাস পিএইচ প্লাস মাইনাস পিওএইচ ইকুয়াল টু এটা -14 হবে তো? ও এটা, হ্যাঁ এটা ভুল লেখা আছে না, -14। -14 এটা। ঠিক আছে, হ্যাঁ স্যার। এটা আচ্ছা। আচ্ছা আচ্ছা, যেমন দেখো আমি এখানে উইক অ্যাসিড ডিসোসিয়েশন, আচ্ছা আমি একটা জিনিস বলিনি। আচ্ছা, আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার তুমি বলেছো, এবারে দেখো এই উইক অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট একটুখানি আরেকবার বলে নিই। উইক অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, সেটাকে কে এ দিয়ে এক্সপ্রেস করা হয়। দেখো এইচ এ ধরো একটা উইক অ্যাসিড, ডিসোসিয়েট করে এইচ প্লাস প্লাস এ মাইনাস তৈরি করছে, তার ক্ষেত্রে এই কে এটা এইভাবে ডিফাইন করা হবে অ্যাক্টিভিটি অফ এইচ প্লাস ইন্টু অ্যাক্টিভিটি অফ এ মাইনাস বাই অ্যাক্টিভিটি অফ এইচ এ এইটা। এইটাকে আমি জাস্ট লিখে দেবো কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ এ মাইনাস বাই কনসেন্ট্রেশন অফ এইচ এ ইন্টু C0। এটা হচ্ছে যে মানে ডাইলিউট সলিউশনের জন্য বা অ্যাজিউমিং অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট টু বি ইকুয়াল টু 1, অ্যাজিউমিং the activity coefficient to be unity। আর অনেক জায়গায় C0টাকে লেখে না, আমি C0টাকে লিখেছি ইউনিটলেস করার জন্য এটা। আর পি কে একই রকম ভাবে তুমি ডিফাইন করতে পারো, সেটা হচ্ছে মাইনাস লগ 10 বেস ইন্টু কে, এইটা এইটা। আচ্ছা এবারে পরিষ্কার এখান থেকে বুঝতে পারবে যে কে টা যত বেশি হবে পি কে তত কম হবে। তার মানে লোয়ার দ্য ভ্যালু অফ পি কে হায়ার ইজ দ্য অ্যাসিডিটি, তত সে সহজে ডিসোসিয়েট করে এইচ প্লাস দেবে। হায়ার ইজ দ্য অ্যাসিডিটি, হ্যাঁ, লোয়ার দ্য ভ্যালু অফ পিকে হায়ার ইজ দ্য অ্যাসিডিটি। ঠিক আছে, এটা মাথায় রাখবে। মানে তোমাকে দুটো অ্যাসিড ধরে বলে দেওয়া হয়েছে, এর পিকে ভ্যালু গুলোকে বলে দেওয়া আছে, তাহলে পিকে ভ্যালু যার যত কম সে তত বেশি কিন্তু অ্যাসিডিক, এটা মাথায় রাখবে। আচ্ছা আচ্ছা, এবারে যদি উইক অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট যেমন বললাম, ঠিক একই রকম ভাবে উইক বেস ডিসোসিয়েশন কনস্ট্যান্ট আমি বলতে পারি। উইক বেস ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, উইক বেস ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, ধরো উইক বেসটা আমি বিওএইচ এইরকম ভাবে নাম দিচ্ছি। সে যখন ডিসোসিয়েট করছে কেমন করে করবে,
বি প্লাস প্লাস ওয়েজ মাইনাস এইরকম ভাবে ডিসোসিয়েট করবে। তাহলে এই উইক বেস ডিসোসিয়েশন কনস্ট্যান্টকে যদি কে বি দিয়ে এক্সপ্রেস করি, তাহলে এখানে কে বিটা কেমন করে ডিফাইন হবে? অ্যাক্টিভিটি অফ বি প্লাস ইন্টু অ্যাক্টিভিটি অফ ওয়েজ মাইনাস বাই অ্যাক্টিভিটি অফ বিওএইচ। তাহলে এইটা তুমি অ্যাপ্রক্সিমেটলি লিখতে পারবে কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ ওয়েজ মাইনাস বাই কনসেন্ট্রেশন অফ বিওএইচ ইন্টু সি জিরো অ্যাজ ইউজুয়াল। এবার তুমি লিখলে, আর এখান থেকে পিকে বি তুমি ডিফাইন করে ফেলতে পারবে। পিকে বি সেটা হচ্ছে মাইনাস লগ 10 বেস ইন্টু কেবি। এটা পিকে বি। তাহলে আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার আমি অলরেডি বলেছি। এবারে তুমি ধরো একটা উইক অ্যাসিড ডিসোসিয়েট করলো, সেখান থেকে কে, সেখান থেকে পিকে তুমি বুঝলে। উইক বেস ডিসোসিয়েট করলো, সেখান থেকে কেবি, এবং সেখান থেকে তুমি পিকে বি তুমি বুঝলে। ঠিক আছে, এটা আমি এগুলো একটুখানি বলে রাখলাম আর কি। আর আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার অলরেডি বলা আছে। তাহলে আমি কতগুলো সলিউশনের ক্ষেত্রে জাস্ট পিএইচ কি করে ক্যালকুলেট করতে সেটা ক্ষেত্রে আমি দেখেছি। আচ্ছা, আর এবারে ডিরাইভ করে করলে ভালো হয়। আচ্ছা, আমি প্রথমে আজকে সময় আছে। আর আজকে ফর্মুলা গুলো বলে দিচ্ছি, পরের দিন নয় ডেরিভেশন গুলোকে বলবো। আমি প্রথমে বিভিন্ন সলিউশনের ক্ষেত্রে পিএইচ কেমন করে বের করতে হয় সেটা আমি প্রথমে দেখাচ্ছি। আর আমি ডেরিভেশন গুলো দেখাচ্ছি না, আমি জাস্ট মুখে বলে দিচ্ছি। তুমি ধরো সল্ট হাইড্রোলিসিস করছো, সল্ট হাইড্রোলিসিস। আচ্ছা, সল্ট হচ্ছে বিভিন্ন রকমের হতে পারে, মানে অ্যাসিড বেস রিয়াকশন করে তো সল্ট তৈরি করে। তোমার বিভিন্ন রকমের সিচুয়েশন হতে পারে। সল্ট অফ, ধরো স্ট্রং অ্যাসিড অ্যান্ড স্ট্রং বেস, মানে যেমন ধরো আমি এইচ ভাগ বলছি সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড কি হয়? সোডিয়াম হাইড্রক্সাইড প্লাস HCl জুড়ে সোডিয়াম ক্লোরাইড তৈরি হয়। এইটা কিন্তু কখনো ডিসোসিয়েট করে না, ডাজ নট হাইড্রোলাইজড। ডিসোসিয়েট করে না বলবো না, সরি, এরা হাইড্রোলাইজড হয় না। এটা কিন্তু হাইড্রোলাইজড হয় না, ঠিক আছে। আর যেটা হতে পারে সেটা হচ্ছে সল্ট অফ, ধরো স্ট্রং অ্যাসিড অ্যান্ড উইক বেস। স্ট্রং অ্যাসিড অ্যান্ড উইক বেস, ধরো আমি অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যাজ ফর এক্সাম্পল কনসিডার অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা একটা সল্ট। ধরো এই সল্টটা কি দিয়ে তৈরি? একটা উইক বেস অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, আর একটা হচ্ছে স্ট্রং অ্যাসিড HCl দিয়ে তৈরি। তাহলে এই সলিউশনের পিএইচ যদি তোমাকে ক্যালকুলেট করতে হয়, আচ্ছা বলো তো প্রথমে, যে এই যে সলিউশনটা স্ট্রং অ্যাসিড আর উইক বেস, তাদের যে সল্ট, সে যখন হাইড্রোলাইজড হবে, ধরো এর সঙ্গে তুমি ধরো জলের রিয়াকশন করছো, করে কি বেসিক্যালি অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের HCl তৈরি হবে, তো তাই তো? তাহলে ওভারঅল সলিউশনটা কি হবে? ওভারঅল সলিউশনটা অ্যাসিডিক হবে, এটা বলাই বাহুল্য। মানে আমি এর অঙ্কগুলো তোমাকে পরের দিন করে দেখাবো। তাহলে যখন সল্ট অফ স্ট্রং অ্যাসিড এন্ড উইক বেস তুমি করছো, তাহলে যেমন অ্যামোনিয়াম ক্লোরাইড, সেটা ভেঙে গিয়ে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড প্লাস HCl তৈরি হবে। HCl স্ট্রং অ্যাসিড আর অ্যামোনিয়াম হাইড্রক্সাইড হচ্ছে উইক বেস। তো অ্যামোনিয়াম হাইড্রক্সাইড ডিসোসিয়েট করে যতটা ওইচ মাইনাস দেবে, HCl ডিসোসিয়েট করে তার থেকে অনেক বেশি H প্লাস দেবে, কারণ HCl তো ফুলি ডিসোসিয়েট করে যাচ্ছে। তার ওভারঅল সলিউশন থেকে অ্যাসিডিক হবে। তা ওভারঅল সলিউশন যদি অ্যাসিডিক হয়, তাহলে তার ফর্মুলাটা হচ্ছে হাফ পিকেডব্লিউ, যেটা 25 ডিগ্রি সেন্টিগ্রেডে, এটা হয়ে যাবে তোমার 7 মাইনাস হাফ পিকেবি মাইনাস হাফ লগ সি, যেখানে সিটা হচ্ছে তোমার সল্টের কনসেন্ট্রেশন। ঠিক আছে, তাহলে 7 মাইনাস হাফ পিকেবি মাইনাস হাফ লগ 10 বেস, মানে সি বাই সি জিরো আর কি, মানে দাদা সি বাই সি জিরো, এইটা।
তাহলে দেখো এখানে এই উইক বেস তার জন্য পিকে বি ব্যবহৃত হবে এবং অবভিয়াসলি যেটা দাঁড়াচ্ছে দেখো এক্ষেত্রে এই পিএইচটা সবসময় যদি 25°C করো তখন পিকে ডব্লিউ তো 14, তাহলে 14/2 মানে হচ্ছে 7, এটা 7-এর নিচে নেমে যাবে আর কি। ঠিক আছে, এটা তুমি ক্যালকুলেট করে দেখবে, এটা হচ্ছে 7-এর থেকে সবসময় কম হয়ে যাচ্ছে। তো সল্ট অফ স্ট্রং অ্যাসিড এন্ড উইক বেস তার পিএইচ এর ফর্মুলা হচ্ছে তোমার এইটা। হয়তো এমন হলে যেটা অ্যামোনিয়াম ক্লোরাইড তার একটা অ্যাকোয়াস সলিউশন তোমায় বলে দিয়েছে, তার কনসেন্ট্রেশন তোমায় বলে দিল। আর অ্যামোনিয়াম ক্লোরাইডের মধ্যে যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড পার্টটা আছে তার পিকে বি ভ্যালু তোমায় বলে দিল, সেখান থেকে তোমার পিএইচ টাকে ক্যালকুলেট করতে হবে। 3 নম্বর হচ্ছে সল্ট অফ উইক অ্যাসিড অ্যান্ড স্ট্রং বেস। তাহলে এক্সাম্পল হিসেবে তুমি সোডিয়াম অ্যাসিটেট নাও, তো সোডিয়াম অ্যাসিটেট নিলে, ঠিক আছে, তাহলে অ্যাসিটিক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড মানে স্ট্রং বেস আর উইক অ্যাসিড আছে। আচ্ছা এবারে বলো তো যে সোডিয়াম অ্যাসিটেটের যে অ্যাকোয়াস সলিউশন সেটা কি হবে, অ্যাসিডিক হবে না বেসিক হবে? বেসিক হবে। তার মানে তখন এই যে এটা 7 থেকে এগুলো সব এটা যোগ হয়ে যাবে, হাফ পিকে প্লাস হাফ লগ C/C0। বেসিক হবে মানে 7-এর থেকে বেশি, সেগুলো সব যোগ দিয়ে আসবে। তার মানে তোমার মনে রাখার সুবিধা বলি দেখো, প্রথম কথা হচ্ছে ওই আগেরটা 7-এর থেকে কম হবে মানে সব মাইনাস সাইন দিয়ে এটা 7-এর থেকে বেশি হবে মানে প্লাস সাইন দিয়ে হ্যাঁ। এবারে তোমার আগেরটা বেস থেকে তো উইক, সেখানে পিকে বি লেগেছে, এক্ষেত্রে অ্যাসিড থেকে তো উইক, সেখানে পিকে এ লেগেছে, এটা। আর ফাইনালি তুমি যদি সল্ট অফ উইক অ্যাসিড উইক বেস দেখো, সল্ট অফ উইক অ্যাসিড অ্যান্ড সল্ট অফ উইক অ্যাসিড অ্যান্ড উইক বেস। তাহলে আমি এক্সাম্পল হিসেবে তাহলে অ্যামোনিয়াম অ্যাসিটেটের কথা বলছি। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উইক বেস আর অ্যাসিটিক অ্যাসিড তোমার উইক অ্যাসিড। আচ্ছা তার ক্ষেত্রে যদি এমন হতো যে অ্যাসিটিক অ্যাসিড যতটা উইক অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এক্স্যাক্টলি ততটাই উইক, তাহলে সাডেনলি পিএইচটা 7-এর কাছাকাছি হতো। এবার এমন হতেই পারে কিছুটা কম বেশি থাকতে পারে, সেই জন্য অ্যাকচুয়ালি ফর্মুলাটা হচ্ছে হাফ পিকে ডব্লিউ প্লাস হাফ পিকে এ মাইনাস হাফ পিকে বি। অ্যামোনিয়াম অ্যাসিডের যদি হয় তাহলে অ্যাসিটিক অ্যাসিড তার পিকে আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তার পিকে বি, এর ইনফরমেশন গুলো তোমার লাগবে। তাহলে এইটা হচ্ছে তোমার পিএইচ এর এক্সপ্রেশন, পিএইচ এর এক্সপ্রেশন। তার মানে তুমি যদি কোন একটা সল্ট মানে স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসের সল্ট যদি নাও, সে হাইড্রোলাইজড হয় না, ঠিক আছে, সেখানে তার পিএইচ এ তুমি কোনো ফর্মুলা বের করতে পারবে না। এবারে অন্য যে সল্ট গুলো আছে স্ট্রং অ্যাসিড উইক বেস বা উইক অ্যাসিড স্ট্রং বেস বা উইক অ্যাসিড উইক বেস, তাদের জন্য কিন্তু করসপন্ডিং পিএইচ এর ফর্মুলা গুলো আমি বললাম। হ্যাঁ, পিএইচ হচ্ছে হাফ পিকে ডব্লিউ প্লাস হাফ পিকে মাইনাস হাফ পিকে বি, ঠিক আছে, বোঝা গেল? তাহলে দেখো আমি যেটা করলাম এখন পর্যন্ত যে তোমার মানে পিএইচ নিয়ে জাস্ট কথাবার্তা হচ্ছে, বিভিন্ন সলিউশনের পিএইচ তুমি যে বের করবে তার কি কি ফর্মুলা কোথায় কি ব্যবহার করবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট আর কি। হ্যাঁ, তা সেই ফর্মুলাগুলো আমি কতকগুলো বিভিন্ন কেসে তোমাকে জাস্ট করে দেখালাম। হ্যাঁ, এবারে নিউমেরিক্যাল প্রবলেম লিখতে যখন তুমি করতে হবে তখন তুমি কোনটা করছো সেটাকে মাথায় রেখে করবে। তাহলে দেখো প্রথমে পিএইচ ডিফাইন করে ফেলেছি, পিএইচ ডিফাইন করার পরে আমি যেটা করেছি যে একটা তোমার ধরো ডাইলিউট সলিউশন অফ এ স্ট্রং অ্যাসিড আছে, তো তার ক্ষেত্রে পিএইচ তুমি কেমন করে ক্যালকুলেট করবে। তারপরে যেটা আমি বলেছি সেটা হচ্ছে যে পিএইচ অফ এ সাফিসিয়েন্টলি কনসেন্ট্রেটেড সলিউশন, মানে ডাইলিউট সলিউশনের ক্ষেত্রে তোমার অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টের মানটাকে ধরতে হচ্ছে না, এখানে কিন্তু অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট ইনফরমেশন তোমাকে ধরতে হচ্ছে। আচ্ছা ভীষণ ডাইলিউট সলিউশন যদি হয় এমন যে 10⁻⁸ মোলার HCl, তাহলে পিএইচ তুমি কেমন করে ক্যালকুলেট করবে, জাস্ট করে দেখিয়েছি এটা। আচ্ছা তারপরে তুমি ধরো একটা উইক অ্যাসিড করছো, তাহলে উইক অ্যাসিডের ক্ষেত্রে তোমার ডিগ্রি অফ ডিসোসিয়েশনটা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে। তুমি এখান থেকে অসওয়াল্ড ডাইলিউশন লটাও পেয়ে গেছো, যে তোমার দেখতে পাচ্ছ ডিগ্রি অফ ডিসোসিয়েশনটা সেটা হচ্ছে কনসেন্ট্রেশন স্কয়ার রুটের সঙ্গে প্রপোর্শনাল, এটা। আচ্ছা পিওর ওয়াটার, হ্যাঁ সেইটা, তো আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার সেটাও তুমি ডিফাইন করে ফেলেছো এখানে, এটা।
আর তোমার 25 ডিগ্রি সেন্টিগ্রেডে আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার 10⁻⁻14, এখানে নিউট্রাল ওয়াটারের পিএইচ হচ্ছে 7 হয়। হ্যাঁ, এগুলো মাথায় রাখবে। যদি 25 ডিগ্রি সেন্টিগ্রেড না হয়, নিউট্রাল ওয়াটারের পিএইচটা 7 থেকে আলাদা কিছু হতে পারে। আর পিএইচ অফ স্ট্রং বেস কেমন করে ক্যালকুলেট করতে হবে সেটা তোমাকে আমি শিখিয়েছি। আচ্ছা, এবারে এখানে দুটো টার্ম আলাদা করে ডিফাইন করে নিয়েছি, উইক অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট আর উইক বেস ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, এটা বারবার লাগবে বলে। আচ্ছা, এবারে সল্ট হাইড্রোলিসিস যখন হচ্ছে, স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসের সল্ট হাইড্রোলাইজ হয় না। মানে মানে তুমি সোডিয়াম ক্লোরাইড খেলে মানে তুমি অ্যাকচুয়ালি ওটা পেটের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং HCl তৈরি করে ফেললে, সেরকম নয়। কিন্তু সল্ট অফ স্ট্রং অ্যাসিড উইক বেস অথবা উইক অ্যাসিড উইক বেস, উইক অ্যাসিড স্ট্রং বেস অথবা উইক অ্যাসিড উইক বেস, তাহলে সল্ট কিন্তু হাইড্রোলাইজড হয় এবং তার করসপন্ডিং পিএইচ এক্সপ্রেশন গুলো তোমার বলে দেওয়া আছে। ঠিক আছে? তাহলে বিভিন্ন কেসে জাস্ট পিএইচ বের করার রাস্তাটা আমি তোমায় জাস্ট বললাম আর কি। ঠিক আছে? হুম, ঠিক আছে তো? আচ্ছা, আচ্ছা, এবারে নেক্সট আমি দেখো আমি এই এই যে আমি একটুখানি সল্ট হাইড্রোলিসিসের যে এই ফর্মুলাগুলো কেমন করে এলো, এটা আমরা নেক্সট ক্লাসে প্রত্যেকটা ডিটেলে আলোচনা করব। হ্যাঁ, এটা আমি মানে কতগুলো ইনফরমেশন একটা ক্লাসের মধ্যে রাখতে চাইছি, সেটাকে করে নিই। ঠিক আছে? তাহলে আমি ফিরে এসে তারপরে এই যে ফর্মুলাগুলো কেমন করে এলো টেলো আর কি, সেগুলো আমি তারপরে তোমায় বলে দেবো। আচ্ছা, তাহলে আমি জাস্ট করছি যে পিএইচ তুমি কেমন করে ক্যালকুলেট করবে, তাই তো? আচ্ছা, এবারে পিএইচ অফ এ বাফার সলিউশন। নেক্সট হচ্ছে তোমার সল্ট হাইড্রোলিসিসের জন্য পিএইচ কেমন করে বের করবে আমি তোমাকে দেখালাম। তারপর হচ্ছে পিএইচ অফ এ বাফার সলিউশন। আচ্ছা দেখো, আচ্ছা বাফার সলিউশনটা কি একটুখানি বলে নিই। মানে বাফার সলিউশন হচ্ছে তোমার বেসিক্যালি একটা সলিউশন যেখানে যদি তুমি কিছু H+ বা OH- অ্যাড করো, তাতে পিএইচটা খুব বেশি চেঞ্জ হবে না। তাহলে বাফার মানে it is a solution whose pH does not change appreciably with the addition of small amount of H+ and OH-। হ্যাঁ, সামান্য পরিমাণ H+ বা OH- অ্যাড করলে যার তোমার চেঞ্জ হয় না, মানে পিএইচ চেঞ্জ হয় না, সেটা হচ্ছে বাফার সলিউশন। আর বাফার 3 রকমের হতে পারে। হ্যাঁ, বাফার এক হচ্ছে অ্যাসিডিক বাফার। আচ্ছা, অ্যাসিডিক বাফারের ক্ষেত্রে যেটা হয়, তোমার একটা উইক অ্যাসিড নিতে হয়, অ্যানিস স্ট্রং বেস সল্ট, এটা মানে এটা হচ্ছে অ্যাকোয়াস সলিউশন অফ এ উইক অ্যাসিড অ্যান্ড স্ট্রং বেস সল্ট। মানে ধরো আমি অ্যাসিডিক অ্যাসিড নিলাম, তার সঙ্গে নেব হচ্ছে সোডিয়াম অ্যাসিটেট। তাহলে অ্যাসিটিক অ্যাসিড উইক অ্যাসিড, আর অ্যাসিটিক অ্যাসিডের স্ট্রং বেস সল্ট হচ্ছে সোডিয়াম অ্যাসিটেট। সেটা তোমার অ্যাসিডিক বাফারের রোল প্লে করবে। ঠিক আছে? আচ্ছা, এক্ষেত্রে যেটা হচ্ছে যে তোমার অ্যাসিটিক অ্যাসিড সে খুব অল্প ডিসোসিয়েট করে, CH3COO- প্লাস H+, এরকম ভাবে সে বেসিক্যালি খুব অল্প ডিসোসিয়েট করছে। আর জল আছে, সেও ধরো সামান্য ডিসোসিয়েট করে H+ প্লাস OH-, এটা। আচ্ছা, এবার তুমি ধরো সামান্য H+ অ্যাড করলে, মিডিয়ামে তো সোডিয়াম অ্যাসিডের থেকে প্রচুর অ্যাসিড আয়ন আছে। তো তুমি যে সামান্য H+ যখন অ্যাড করলে, সে কি করলো,
ওই সোডিয়াম অ্যাসিডের থেকে যে CH3COO মাইনাস গুলো ছিল তার সঙ্গে H+ জুড়ে গিয়ে আনডিসোসিয়েটেড অ্যাসিডিক অ্যাসিড তৈরি করে ফেললো। আর যদি তুমি সামান্য OH মাইনাস অ্যাড করো, H+ এর সঙ্গে জুড়ে গিয়ে হচ্ছে তোমার জল তৈরি করে ফেললো। তার মানে মিডিয়ামে H+ এবং OH মাইনাস এলেও হ্যাঁ, সে সলিউশনে আসতে পারছে না, সে বেসিক্যালি আনডিসোসিয়েটেড অ্যাসিটিক অ্যাসিড বা জল তৈরি করে ফেলতে পারছে, সেখানে পিএইচটা তোমার বাড়ছে না। এটা ঠিক আছে, এইটা। আর এবারে এই যে এই যে তোমার এটা মানে অ্যাসিডিক বাফার তুমি কনসিডার করলে, তার ক্ষেত্রে উইক অ্যাসিডটাকে ধরো, উইক অ্যাসিডটাকে তুমি যদি এইচ এ লেখো, তাহলে এইচ এটা যখন ডিসোসিয়েট করছে, যেমন অ্যাসিডিক অ্যাসিড এখানে দেখাচ্ছি H++ A মাইনাস এরকম ভাবে তো ডিসোসিয়েট করছে এটা। তাহলে সেখান থেকে দেখো কে এটাকে তুমি ডিফাইন করতে পারো কি করে, কিভাবে কে এটাকে কেমন করে লিখতে পারো না, আমি জাস্ট একবারে অ্যাপ্রক্সিমেট এক্সপ্রেশনটাকে জাস্ট বসাচ্ছি। এইটা হচ্ছে তোমার কনসেন্ট্রেশন অফ H+ ইন্টু কনসেন্ট্রেশন অফ A মাইনাস বাই কনসেন্ট্রেশন অফ H ইন্টু C0, এইটা। আচ্ছা, তুমি এবার এক কাজ করো, log 10 বেস কে এটাকে করো, তাহলে কত হবে? log 10 বেস CH+ বাই C0 একটা পার্ট প্লাস log 10 বেস কনসেন্ট্রেশন অফ A মাইনাস বাই কনসেন্ট্রেশন অফ H সেটা একটা পার্ট। আর এইটা হচ্ছে মাইনাস pKa, এটা মাইনাস pH প্লাস log 10 বেস কনসেন্ট্রেশন অফ সল্ট এটা বাই কনসেন্ট্রেশন অফ অ্যাসিড এটা। তাহলে কি হলো, pH টা এদিকে পাঠিয়ে দাও, pKa টা এদিকে পাঠিয়ে দাও, তাহলে pH ইকুয়াল টু হয়ে গেল তোমার pKa প্লাস log 10 বেস, দেখো কনসেন্ট্রেশন অফ সল্ট বাই কনসেন্ট্রেশন অফ অ্যাসিড, এইটা। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে দেখো তোমার, ও সরি, তাহলে এই যে এক্সপ্রেশনটা তোমার বেরোচ্ছে দেখো, একটা মানে অ্যাসিডিক বাফার তার পিএইচ বের করার তোমার ফর্মুলা এটা, তার পিএইচ বের করার ফর্মুলা। আর এই যে ইকুয়েশনটা, সেই ইকুয়েশনটাকে হচ্ছে হ্যান্ডারসন ইকুয়েশন বা হ্যান্ডারসন হেসেলবেক ইকুয়েশন, হ্যান্ডারসন ইকুয়েশনও বলা হয় অথবা হ্যান্ডারসন হ্যাসেলবেক ইকুয়েশন। হ্যান্ডারসন ইকুয়েশন বা হ্যান্ডারসন হ্যাসেলবেক ইকুয়েশন, এটা। ঠিক আছে, তাহলে অ্যাসিডিক বাফার যদি হয় তাহলে তার পিএইচ এর ফর্মুলা তুমি পেয়ে গেলে। ঠিক আছে তো? হ্যাঁ স্যার। আর এবারে ধরো বেসিক বাফার হলো, বেসিক বাফার মানে হচ্ছে এক্ষেত্রে এটা লাগবে তোমার একটা উইক বেস লাগবে, মানে এটা হচ্ছে অ্যাকোয়াস সলিউশন অফ এ উইক বেস and is স্ট্রং অ্যাসিড সল্ট। ধরো আমি এখানে নিয়েছি ধরো অ্যামোনিয়াম হাইড্রক্সাইড প্লাস অ্যামোনিয়াম ক্লোরাইড, তার একটা অ্যাকোয়াস সলিউশন নিয়ে, তাহলে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড উইক বেস আর অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে HCl রিঅ্যাক্ট করে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হচ্ছে, এইটা। আচ্ছা, এই পার্টিকুলার কেসে এই অ্যামোনিয়াম হাইড্রক্সাইড সে ডিসোসিয়েট করবে এইরকম ভাবে NH4++ OH মাইনাস দিয়ে, তা তুমি যদি মিডিয়ামে OH মাইনাস অ্যাড করো, সেই NH4+ এর সঙ্গে জুড়ে গিয়ে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড তৈরি করে ফেলবে। আর যখন H+ অ্যাড করবে, যেহেতু অ্যাকোয়াস সলিউশনে মানে এই ইকুইলিব্রিয়ামটাও আছে, তাহলে H+ অ্যাড করলে সে OH মাইনাসের সঙ্গে যুক্ত হয়ে জল তৈরি করে ফেলবে, সেই জন্য মিডিয়ামে OH মাইনাস বা H+ এলেও কিন্তু সেটা অ্যাকচুয়ালি সলিউশনে থাকতে পারছে না, সেটা আনডিসোসিয়েটেড অ্যামোনিয়াম হাইড্রক্সাইড বা জল তৈরি করে ফেলতে বলছে, তোমার বাফারটা এটা চেঞ্জ হচ্ছে না, পিএইচটা চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, এবারে তুমি ধরো এই যে উইক বেসটা তুমি BH ধরে নাও, হ্যাঁ, সেটা যখন ডিসোসিয়েট করছে এইরকম ভাবে করবে তো, B+ করলো আর ধরো প্লাস OH মাইনাস করলো, এটা।
ঠিক আছে? তাহলে এই যদি তোমার ইকুইলিব্রিয়ামটা থাকে তাহলে তুমি এর জন্যে উইক বেস ডিসোসিয়েশন কনস্ট্যান্ট সেটাকে লেখো। তাহলে উইক বেস ডিসোসিয়েশন কনস্ট্যান্ট Kb টা তাহলে কি হবে? না ওই জাস্ট অ্যাপ্রক্সিমেটলি লিখে দিচ্ছি কনসেন্ট্রেশন অফ বি প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ ওইচ মাইনাস বাই কনসেন্ট্রেশন অফ BOH আর ইউনিটলেস করে যাওয়ার জন্য একটা C0 জাস্ট রয়ে গেল তোমার এটা। ঠিক আছে? তবে লগ নাও, তাহলে লগ 10 বেস Kb ইকুয়াল টু log 10 বেস concentration of OH minus by C0 একটা পার্ট প্লাস log 10 বেস concentration of B plus by concentration of BOH এইটা। এইটা হয়ে গেল কত? মাইনাস PKB ইকুয়াল টু মাইনাস POH প্লাস log 10 বেস, এইটা হচ্ছে সল্টের কনসেন্ট্রেশন, এটা হচ্ছে তোমার বেসের কনসেন্ট্রেশন, এটা এদিকে চলে এলো, তাহলে POH যেটা সেটা হয়ে গেল PKB plus log 10 base concentration of salt by concentration of base। এইটা হচ্ছে তোমার ওই সকল আর একটা হ্যান্ডারসন ইকুয়েশন যেটা বেসিক বাফারের জন্য, বেসিক বাফারের জন্য। আর একটা হতে পারে তোমার নিউট্রাল বাফার। নিউট্রাল বাফার খুব সহজ, এটা জাস্ট সিম্পলি aqueous solution of a salt of weak acid and weak base। মানে ধরো জাস্ট aqueous solution of তাহলে অ্যামোনিয়াম অ্যাসিটেট, তাহলে অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে তোমার উইক অ্যাসিড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উইক বেস, তাদের সল্ট, তার অ্যাকোয়াস সলিউশনে তোমার বাফারের রোল তোমার প্লে করতে পারে। ঠিক আছে? এটা আচ্ছা, এক্ষেত্রে যেটা হয় প্রথমেই যেটা হয় যে এই যে এ তো হাইড্রোলিসিস হয়, CH3 COO NH4 এ প্রথমে জলের সঙ্গে রিঅ্যাক্ট করে হাইড্রোলাইজড হয়ে গেল, হাইড্রোলাইজড হয়ে গিয়ে হচ্ছে এই উইক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড তৈরি করলো প্লাস উইক বেস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করলো। এবারে এই যে অ্যাসিটিক অ্যাসিডটা সে তো এই ইকুইলিব্রিয়ামটা মেনটেন করবে, CH3COO মাইনাস প্লাস H প্লাস এই ইকুইলিব্রিয়াম মেনটেন করবে। আচ্ছা, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যেটা সেও তোমার এই ইকুইলিব্রিয়ামটা মেনটেন করবে, NH4 প্লাস প্লাস OH মাইনাস। তাহলে মিডিয়ামে যদি তুমি H প্লাস দাও অল্প পরিমাণ, তো H প্লাস অ্যাসিটেট আয়নের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে অ্যাসিটিক অ্যাসিড তৈরি করে ফেললো, বা যদি OH মাইনাস দাও সে NH4 প্লাসের সঙ্গে যুক্ত হয়ে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে ফেললো। তার মানে কি মিডিয়ামে H প্লাস এবং OH মাইনাস দিলে বটে, কিন্তু তারা অ্যাসিটিক অ্যাসিড এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে কনভার্টেড হয়ে যাচ্ছে বলে সলিউশনে পিএইচ টাকে চেঞ্জ করতে পারছে না। আচ্ছা, এর ক্ষেত্রে তো পিএইচ এর ফর্মুলা খুব সহজ, জাস্ট এটা তো জাস্ট উইক অ্যাসিড উইক বেস তার যে সল্ট তার হাইড্রোলিসিস করলে যে পিএইচ এর ফর্মুলা বের করেছিলাম সেইটা, জাস্ট এটা হবে হাফ পিকেডব্লিউ প্লাস হাফ পিকেএ মাইনাস হাফ পিকেবি, দিস উইল বি দ্য ফর্মুলা। এইটা ঠিক আছে? তাহলে দেখো 3 রকমের যে বাফারের কথা বলা হলো তার ক্ষেত্রে তুমি পিএইচ কি করে ক্যালকুলেট করবে তুমি দেখতে পেয়ে গেলে। তাহলে মোটামুটি ভাবে যত রকমের টাইপ হতে পারে জাস্ট পিএইচ বের করা, মানে কখন কোন ফর্মুলা ব্যবহার করবে হ্যানা ত্যানা ইত্যাদি ইত্যাদি, সেইগুলো মোরাললেস আমি সবকটাই বললাম। তোমরা এবারে একটুখানি ঝালিয়ে নাও, হ্যাঁ, যে আমি যা যা বলেছি যে মানে বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন রকমের ফর্মুলা। তোমার বেসিক ফর্মুলা তো সার্টেনলি মাইনাস লগ 10 বেস কনসেন্ট্রেশন অফ H প্লাস বাই C0, কিন্তু ওইটুকু শুধু জানলে তুমি কিন্তু যে কোনো সলিউশনে পিএইচ বের করতে পারবে না। তাহলে জাস্ট আমি অনেক রকমের সিচুয়েশন এখানে বলেছি, হ্যাঁ, তাহলে সেই সিচুয়েশন গুলোকে তোমাকে জাস্ট মানে একটু ভালো করে দেখে নিতে হবে, দেখে নিয়ে এবারে তোমার যে সলিউশনে পিএইচ ক্যালকুলেট করতে বলছে সেই মানে তার করসপন্ডিং ফর্মুলাটাকে ব্যবহার করে তুমি পিএইচটাকে বের করবে।
ঠিক আছে? বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তোমাকে আমি একটা দুটো প্রবলেম দিই, ধরো করো তুমি। ধর একটা প্রবলেম বলছি। বলছে the pH of an aqueous solution the pH of an aqueous buffer solution using acetic acid and sodium acetate is 4.80. Find the value of concentration of CH3COO minus CH3COO minus concentration of CH3COOH divided by concentration of CH3COOH এইটা। তাই এটা তোমাকে ক্যালকুলেট করতে বললাম। তো তুমি কি করে করবে বলো? করে ফেলো তো দেখি, কুইকলি করে উত্তর বলো। মানে তোমার জাস্ট ওই হ্যান্ডারসন ইকুয়েশনে বসাও, একটা অ্যাসিডিক বাফারের জন্য যে হ্যান্ডারসন ইকুয়েশন সেই জায়গায় বসাও, বসালেই তুমি করে ফেলতে পারবে। আর এখানে একটা কিন্তু বলে দেওয়া আছে, মানে গিভেন তোমার এটা পিকে ভ্যালু অফ অ্যাসিটিক অ্যাসিড বলে দেওয়া আছে। গিভেন পিকে অফ CH3COOH সেটা তোমার বলে দেওয়া আছে হচ্ছে 4.75 এটা তোমার বলে দেওয়া আছে। দিস হ্যাজ বিন সাপ্লাইড। বলো। হুম, করো, করে ফেলো। হ্যান্ডারসন ইকুয়েশনটাকে লেখো এই অ্যাসিটিক অ্যাসিড সোডিয়াম অ্যাসিডের বাফারের জন্য, করলেই তুমি করে ফেলতে পারবে।
হুম। কি করছো নাকি হাল ছেড়ে দিয়ে বসে আছো? বাড়িতে কষবে? কেউ কিছু বলছো না কেন? কি গো? আচ্ছা, আমি দু একটা প্রবলেম দিয়ে তোমার ছেড়ে দিই। আর শুনতে পাচ্ছ আমার কথা? হুম। হুম, দেখো, তাহলে নেক্সট কোশ্চেন হচ্ছে a buffer solution is prepared by mixing 0.3 molar ammonia and 0.1 molar ammonium nitrate. ঠিক আছে? If Kb be the Kb of ammonia, if Kb of ammonia is 1.6 into 10 to the power minus 5 at 25 degree centigrade, then find the pH of the buffer solution. Just find the pH of the buffer solution at 25 degree centigrade. degree centigrade. ঠিক আছে? এটা তোমাকে করতে দিচ্ছি। হুম। আচ্ছা, বাফার নিয়ে যখন বলছি, বাফারে আর একটা প্রবলেম বলি। প্রবলেম 1 liter of a buffer solution contains contains 0.004 mole of acetic acid যার
pKa টা হচ্ছে 4.76 and 0.4 mole of sodium acetate. Acetic. Find the pH of the solution. pH of the solution. এই যে প্রবলেমগুলো আমি এখানে দিলাম, সব প্রবলেমগুলি হচ্ছে বেসিক্যালি হ্যান্ডারসন ইকুয়েশনে বসিয়ে প্রবলেম আর কি। এটা প্রত্যেককে তোমাকে হ্যান্ডারসন ইকুয়েশনে বসিয়ে এই প্রবলেমগুলোকে করতে হবে। ঠিক আছে? এই ধরনের খুব সহজ কোশ্চেনস কিন্তু কম্পিটিটিভ এক্সামে প্রচুর পড়ে। ডিরেক্টলি ফর্মুলায় বসাবে, বসিয়ে দেখবে তুমি করে ফেলতে পারছো আর কি। এটা স্যার সেকেন্ডেরটা কি 9.68 উত্তর? হ্যাঁ, যেটা বেরোবে বেরোবে। তো উত্তর মনে আছে বাবা? দেখে নেবে একটুখানি, হ্যাঁ? হুম। আর একটা প্রবলেম বললাম। ধরো বললাম তোমার মানে অনেক প্রবলেম এখান থেকে তো প্রচুর প্রবলেম হয়। আমরা পরের দিন আরো অনেক প্রবলেম করাবো। আজকে জাস্ট কয়েকটা দিয়ে ছেড়ে দিচ্ছি। যে at 298 Kelvin 0.1 mole ammonium acetate and 0.14 mole of acetic acid and 0.14 mole of acetic acid are dissolved in 1 liter of water. 1 liter of water. Okay. The pH of the resulting solution is the pH of the এখানে ফাইন্ড হবে একটা find the pH of the resulting solution. এটা তোমার ওই বাফারের প্রবলেম। ঠিক আছে, আমি কতগুলো প্রবলেম তোমাকে বাফার রিলেটেড কতগুলো প্রবলেম দিলাম। এরপরে আমরা নেক্সট দিনে আরো অনেক এই ধরনের প্রবলেম করবো আর কি। হ্যাঁ, এটা তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখি। ঠিক আছে, তাহলে আজকে দেখো মূল আলোচনাটা হচ্ছে আজকে অনেক ছোট ছোট ফর্মুলা আছে। আজকে পুরো ব্যাপারটাই হচ্ছে পিএইচ নিয়ে, কিন্তু পিএইচ নিয়ে আমাদের ডিসকাশন শেষ হয়নি। মানে আজকে যে জিনিসগুলোকে করেছি নেক্সট ক্লাসে কিন্তু আমি মানে গতকাল ক্লাস এবং আজকের ক্লাস যেটা হলো, হ্যাঁ, বা আরেকটা ক্লাসও হয়ে যেতে পারে, হয়তো আরেকটা ক্লাসের পরে আমরা যেটা করবো যে প্রথমে জিনিসটা একবার বলে দিই, তারপর আবার ফিরে এসে আরো অনেক ডিটেলের জিনিসপত্র আমি বলবো। ধর এই বাফার নিয়ে যখন কথাবার্তা বললাম, বাফার ক্যাপাসিটি বলে একটা ব্যাপার আছে, সেইটা কি সেটা নিয়ে আমি আলোচনা করব। তখন সল্ট হাইড্রোলিসিস করলাম, 3টে সল্ট হাইড্রোলিসিসের জন্য পিএইচ এর কেন ওরকম এক্সপ্রেশন এলো সেগুলিকে নিয়ে আমরা কিছুটা আলোচনা করব। কি করে তুমি এক্সপেরিমেন্টালি পিএইচ ডিটারমাইন করতে পারো সেগুলোকে আমরা দেখব। তারপরে আরো সব অ্যাসিড বেস নিউট্রালাইজেশন রিঅ্যাকশন, তারপরে তোমার ইন্ডিকেটর, এই সব কনসেপ্টে আমি পরপর করে ঢুকবো আর কি। তাহলে আজকে আমরা এখানেই রেখে দেবো। তাহলে নেক্সট ক্লাস হচ্ছে আমরা আয়নিক ইকুইলিব্রিয়ামের মধ্যেই থাকবো। আয়নিক ইকুইলিব্রিয়াম লেকচার 3 তে যাবো আর কি। হ্যাঁ, এইটা আজকে আমি এখানে গিয়ে রেখে দিচ্ছি। End of lecture 2। তো দেখো তাহলে যা বলেছি এইগুলোতে কারো কোনো সমস্যা আছে কিনা। এমনি একটা জেনারেল সমস্যা আছে, বলবো?
হ্যাঁ, বলো। ইকুইলিব্রিয়ামের কিছু অঙ্কে দেখা যাচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন চলে আসছে, তখন কি আমি স্কোয়ার এবং কিউব টার্মগুলো দিয়ে কি ইকুয়েশন চলে আসছে? কোয়াটিক ইকুয়েশন মানে পাওয়ার 4 বলছো না 3 দ্বিঘাত বলছো? সমীকরণ কোয়াড্রেটিক। হ্যাঁ, না, দ্বিঘাত পাওয়ার সমীকরণ 2, 3 এরকম চলে আসছে অনেক না, সময়। পাওয়ার যদি 2 চলে আসে তুমি সবসময় সিদ্ধার্থাচার্যের ফর্মুলা ইউজ করেই করবে। ঠিক আছে? আর পাওয়ার যদি 3 চলে আসে, হ্যাঁ? আর 3 আসলে? হ্যাঁ, পাওয়ার যদি 3 চলে আসে মোস্ট অফ দ্যা হ্যাঁ, কেসেই হচ্ছে তোমার ওই স্কোয়ার টার্মটাকে তুমি জাস্ট নেগলেক্ট করতে পারবে। কারণ দেখবে ওগুলো তো বেসিক্যালি স্প্যারিংলি সলিউবল সল্টের সলিবিলিটি তার পাওয়ার 3 আসছে, তাই না? হ্যাঁ? হ্যাঁ, এবারে কি হচ্ছে স্প্যারিংলি সলিউবল সল্ট তার এমনি সলিবিলিটি এমনিই খুব কম 10 টু দি পাওয়ার -5 10 টু দি পাওয়ার -6 এরকম অর্ডারের। তো তার কিউবটা খুব ছোট বলে তোমার ধরো এস আছে, এস কিউব টার্ম আছে, এস কিউব টার্মটাকে তুমি জাস্ট ইগনোর করবে। বললে যে এস টা যেহেতু মাঝ লেস দ্যান 1 তাহলে এস কিউব টার্ম হ্যাজ বিন ইগনোরড বা নেগলেক্টেড। ওটা তুমি ক্যালকুলেশনটাকে করতে পারবে। হুম, এই হলো ব্যাপার। ঠিক আছে। স্পেসিফিক কোনো প্রবলেম যদি থাকে পরের দিন বলবে, আমি স্পেসিফিক প্রবলেম বলে দেবো যে হ্যাঁ এইটা এইরকম ভাবেই করতে হয়।